হাসিনার আমলে শিবির সন্দেহে যতজন লোককে ধরে নেওয়া হয়েছে, যতজন লোককে গ্রেপ্তার করা হয়েছে, শিবির সন্দেহে যাদের গুম খুন করা হয়েছে, এই প্রত্যেকটা কাজের দায়ভার যেমন শেখ হাসিনা সরকারের ছিল, ঠিক তেমনি ভাবে আমি শিবিরদেরকে দায়ভার দিব। যদি হলে ক্যান্ডিডেট গুলো থাকতে পারে তাহলে হলে কমিটি থাকাটা স্পেসিফিক্যালি প্রবলেমেটিক কেন? আমি রাজনীতি করতে আসছি এখানে, আমি এখানে অ্যাক্টিভিজম করতে আসছি। আমার নিজের পরিচয় অ্যাক্টিভিজম করার সেই সাহসটা থাকতে হবে। যদি সাহসটা না থাকে, আমি মনে করি যে এখানে আসলে কারো রাজনীতি করার দরকার। শিবির যদি তাদের সব কমিটিগুলো প্রকাশ করে ওপেনলি পলিটিক্স করে আর কি, তারা যদি ভবিষ্যতে এরকম অপারেশনের শিকার হয়, অনেকে তাদের পাশে এসে দাঁড়াবে। একটা বাচ্চা এসে তার খেলনা ব্যাংকের সব টাকা দিয়ে যাচ্ছে, এই ইমোশনগুলোকে কিন্তু হোল্ড করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ জুলাই গণ অভ্যুত্থান যেটা ছিল, এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ওন করতো। এখন এক একজনের নামে অনেক ধরনের কথা। দুনিয়ার সব জকার জিনিসের মধ্যে একটা হচ্ছে রোকেয়া হলের তালা। সে অন্য একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের পার্ট, কিন্তু সে চাঁদাবাজি করতে যাচ্ছে, বাট সে পলিটিক্যাল অর্গানাইজেশনের নামটা ব্যবহার না করে সে ব্যবহার করছে যে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অনেকে সচিবালয় সকাল বিকাল দৌড়াদৌড়ি করলো, অনেক ধরনের ঘটনা আমরা দেখছি। এবং দেখার ফলে যেটা হয়েছে, মানুষের এই জুলাই নেতৃত্বের উপর থেকে আস্থা উঠে গেছে। ওয়েলকাম এভরিওয়ান Y2Z পডকাস্টের আজকের এপিসোডে আমাদের জন্য খুবই স্পেশাল। আজকের এপিসোডে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন শামসুন নাহার হল সংসদের সাধারণ সম্পাদক, নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামিয়া মাসুদ মামু। মামু, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, তোমার আসলে জার্নিটা, আমরা যদি পলিটিক্যাল জার্নির কথা বলি, এই পলিটিক্যাল জার্নিটা আসলে শুরু করতে হবে। আমার পলিটিক্যাল জার্নির শুরু মূলত 5ই আগস্টের পর থেকে আর কি। আর এর আগ পর্যন্ত কোনো পলিটিক্স নাই? না, এর আগ পর্যন্ত হচ্ছে মানে অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম, বাট এর আগ পর্যন্ত কখনো চিন্তা করিনি যে পলিটিক্সে যুক্ত হব। যেমন যখন হচ্ছে আন্দোলন হয়, তো আন্দোলনের শুরু থেকে খুব সম্ভবত 3 বা 4 তারিখ থেকে আমি অ্যাক্টিভলি আন্দোলনে যোগদান করি। আমার হলের ব্যানার ধরে ধরে, তখন হলের আপুরা যারা ছিলেন, তো হলের ব্যানারের সামনের দিকে থাকতাম আর কি, ব্যানার নিয়ে আন্দোলনে যেতাম, তো সামনের দিক থেকে লিড দেওয়ার চেষ্টা করতাম। তখনও আমি প্রচণ্ড একজন অ্যাপলিটিক্যাল মাইন্ডসেটের পার্সন ছিলাম, অ্যান্ড আই হেট পলিটিক্স টাইপের পার্সন ছিলাম। তখনও আমার কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমি পলিটিক্সে যুক্ত হব। তো পরবর্তীতে আন্দোলন করতে করতে নিজের মধ্যে একটা মানে বোঝাপড়া বা কিছু একটা গ্রো করে দেন। 5ই আগস্টের পর থেকে যখন দেখলাম যে আমার আশেপাশের মানুষজন, বিশেষ করে তরুণরা রাজনীতিতে যুক্ত হচ্ছে, তখন আমিও চিন্তা করলাম যে আমিও এখানে কন্ট্রিবিউট করতে পারি। ডাকসুতে নির্বাচিত হওয়ার এক্সপিরিয়েন্স কেমন আসলে? ডাকসুতে নির্বাচিত হওয়ার এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই ভালো। মানে আমি নির্বাচিত প্রতিনিধি হতে পেরেছি। আমাকে 1590 জন মেয়ে ভরসা করেছে, ভোট দিয়েছে। টোটাল ভোটার কত? শামসুন নাহার হলে টোটাল ভোটার ছিল 4096 জন। এর মধ্যে 2607টার মতো ভোট কাস্ট হয়েছে এবং আমি 1590টা ভোট পেয়েছি। তো আমার উপরে ভরসা করতে পেরেছে এতজন। তো এই অনুভূতিটা আসলে অন্যরকম, এই অনুভূতিটা আসলেই ভালো। তো মানে অন্যদের যেরকম, বাট আমি নির্বাচিত হওয়ার পরে অন্যদের মধ্যে যেরকম একটা উৎসাহ উদ্দীপনা দেখেছি যে না আমি নির্বাচিত হয়েছি, আমি হ্যাঁ, ওরকম আমার কাছে মনে হয়নি। বরঞ্চ আমি নির্বাচিত হওয়ার পরে আমার আরো টেনশন বেড়ে গিয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর এখনো পর্যন্ত তেমন সেলিব্রেট করিনি। তুমি হয়তো দেখবা যে আমি মিষ্টি খাবো, মিষ্টি খাবো না, আমি এখন পর্যন্ত কাউকে মিষ্টি খাওয়াই নাই। আচ্ছা, আমি খাওয়াবো, সমস্যা নেই। আচ্ছা, তো এই আর কি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এতজন মানুষ ভরসা করেছে আমাকে, কিছু জিনিস, কিছু পার্টিকুলার দায়িত্ব এখন নিতে হবে। এখন পার্টিকুলার দায়িত্বের এই জিনিসগুলো আমি ফুলফিল করতে পারবো কিনা, আমাকে যারা ভরসা করেছে তাদের এই জিনিসগুলো দিয়ে তাদেরকে স্যাটিসফাই করতে পারবো কিনা, সেই চিন্তাটা আমার মধ্যে খুব বেশি পরিমাণে এখন কাজ করে। তাহলে তো মানে ব্যস্ততা আগের চেয়ে আরো বেড়ে যাওয়ার কথা। হ্যাঁ, আগের চেয়ে ব্যস্ততা বেড়েছে। তো এই যে পলিটিক্সে অংশগ্রহণ জুলাইয়ের পর থেকে, তো এই যাত্রাটা শুরু কোন সংগঠন দিয়ে? অফিশিয়ালি রাজনীতির শুরু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দিয়ে। আচ্ছা, তো সেইখানের কি পদবি ছিল তোমার? যুগ্ম সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। তো ডাকসু ইলেকশন কেন বাকশাসের প্যানেল থেকে না? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে ডাকসু ইলেকশন না করার বেশ কয়েকটি কারণ আছে আমার। তার মধ্যে যদি একটা কারণকে আমি খুবই গ্লোরিফাই করি বা হাইলাইট করি, তারা মানে সাংগঠনিকভাবে তারা যে সিদ্ধান্তটা দিয়েছিল, আমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সাথে অ্যালাইন্ড হচ্ছিল না আর কি। কোনো না কোনো একটা জায়গায় আমরা মানে দুই পক্ষ কোথাও একটা জায়গায় আমরা সেট হতে পারছিলাম না, মিউচুয়াল কোনো আন্ডারস্ট্যান্ডিং আসতে পারছিলাম না। নেতাকর্মী যারা থাকে তারা সবসময় এরকম একটা মততে বিশ্বাস করে যে নিজের মানে দলের জন্য নিজেকে স্যাক্রিফাইস করা, এই ধরনের বিশ্বাস দলের প্রতি আপনার ছিল কিনা? দলের জন্য নিজেকে স্যাক্রিফাইস করা এটা অবশ্যই ভালো একটা বিষয়। যারা করে
তাদেরকে আমি প্রচন্ড পরিমাণে অ্যাপ্রিসিয়েট করি। ওকে। যেমন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরাফা খাতুন, তিনি দলের জন্য বিশাল স্যাক্রিফাইস করেছেন, যেটা আমরা দেখতে পেয়েছি। তিনি হচ্ছে মানে শামসুন্নাহার হলে তার ভিপি করার কথা ছিল, পরবর্তীতে তিনি সেন্ট্রালে এজিএস করেছেন। সেটা তার সাথে যতদূর কথা হয়েছে সেন্ট্রাল এজিএসে কিন্তু বাকশাসের আরো 2 জন খুব সম্ভবত বিদ্রোহী প্রার্থী ছিল। হ্যাঁ, দলের মানে তার সাথে যতটুকু কথা বলে বুঝতে পেরেছি যে তিনি দলের স্বার্থে ওখানে গিয়েছেন আর কি। ইলেকশনে সাদিক কায়েমের চেয়ে প্রায় 500 ভোট বেশি তোমার হলে কেন্দ্রে, এবং এই ধরনের বিজয় তোমার কাছে কেন মনে হয়? কারণ তোমার প্যানেলের কিন্তু মানে আমি যদি ভুল না করি, সুমি আপুকে আমি যখন ভার্সিটিতে যখন শুরু করি 2018 শুরু থেকে আমি সুমি আপুকে দেখছি আমার কলেজ লাইফ থেকে দেখছি যে তিনি বেশ ভালো রকমভাবে ছাত্রলীগের বিরুদ্ধে খুব সরব, এবং তার পলিটিক্যাল অ্যাক্টিভিজম আমার কাছে তখন থেকে মোটামুটি, আমি তো শামসুন্নাহার হলে অবশ্যই থাকি নাই, বাট তার পলিটিক্যাল অ্যাক্টিভিজম আমার কাছে তখন থেকেই ভালো লাগে। তো সুমি আপু তোমার প্যানেলের ভিপি ছিল, তুমি জিএস ছিল, তুমি সাদিক কায়েমের চেয়ে 500 ভোট বেশি পেয়ে বের হয়ে গেলা, সুমি আপু নির্বাচিত হলো না। এটা আসলে মানে প্যানেল ভিত্তিক কি তাহলে জেনারেলি শিক্ষার্থীরা ভোট দেয়নি এরকম মনে করো কিনা? আসলে প্যানেল ভিত্তিক শিক্ষার্থীরা ভোট দিয়েছে নাকি দেয়নি এটা আসলে আমি বলতে পারছি না, কারণ এটা যারা ভোট দিয়েছে তারা বলতে পারবে। আচ্ছা। সুমি আপুর ব্যাপারটা যেটা আমি মনে করব যে না, আমাদের প্রত্যেকেরই, যেমন সুমি আপুর এগেনস্টে যিনি দাঁড়িয়েছিলেন কুরাতুলাইনি কানিজ আপু, তো দুজনেই হচ্ছে ভালো অ্যাক্টিভিস্ট ছিলেন। তো হলে যেহেতু দাঁড়িয়েছি মানে আমরা, তো হলের ক্ষেত্রে দেখা যায় যে হলে কে বেশি কাজ করেছে, কে কতটুকু কন্ট্রিবিউট করেছে, হলের মেয়েদেরকে কে কতটুকু কনভিন্স করেছে, সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে সুমি আপু অনেক ভালো অ্যাক্টিভিস্ট, এবং আমি তাকে সাজেস্টও করেছিলাম যে আপুর কিন্তু মানে সেন্ট্রালি ওনার একটা ভালো গ্র্যাব আছে। তো হলের চেয়ে বেশি উনি সেন্ট্রালি কাজ করেছেন, সেন্ট্রালে উনি অনেক বেশি পরিচিত। তো আমার কাছে মনে হয় যে যদি উনি মানে সেন্ট্রালে যেতেন তাহলে তার এই জিনিসটা আরও বেশি মানে ভোটের সংখ্যা আরও বেশি বাড়তো, অথবা হচ্ছে জেতার পসিবিলিটিটাও হয়তো বাড়তো। তো ওরকম মনে হয়েছে। আমরা কিন্তু এই ডাকসু নির্বাচনে দেখছি যে হচ্ছে এখানে শিবিরের প্যানেল একাধারে সবকিছু জিতছে, মানে জগন্নাথ হল বাদে প্রত্যেকটা হলে সেন্ট্রালের প্রায় সব পোস্টে শিবিরের প্যানেল, মানে হল ভিত্তিকও তারা আগে আছে, এবং হচ্ছে মানে ছেলেদের হলগুলোতে শিবির সমর্থিত প্যানেল প্রায় সকল পদে জয়লাভ করছে, অলমোস্ট সকল পদে। এইখানে মেয়েদের হলে কিন্তু পার্টিকুলারলি এটা হয় নাই। আমরা দেখছি যে মেয়েদের হলে স্বতন্ত্র প্যানেলই প্রত্যেকটা হলেই জিতেছে। তো এইটার কারণ আসলে তোমার কাছে কি মনে হয়? কারণ ওই সেম হলে তোমার হলেও কিন্তু সাদিক কায়েমি হাইয়েস্ট ভোট পাইছে ভিপিদের মধ্যে, বা তোমার হলে কিন্তু শিবিরের প্যানেলের যারা সেন্ট্রালি তারাই ভোট পাইছে বেশি, বাট স্টিল তুমি শিবিরের বাইরের কেউ একজন, আশা করতেছি গুপ্ত কেউ না। আমাকে যদি শিবির মনে হয় তাহলে আমার আর কিছু বলার নাই এখানে। হইতেও পারে, শিবির অনেক ধরনের হয় আজকাল। তাহলে তোমাকে আমি সন্দেহ করতে পারি। করতেই পারো, বিল্লাতে পড়ছি 2 বছর ভাই, সন্দেহ করা জায়েজ। তো হচ্ছে শিবিরের প্যানেল থেকে যেহেতু তুমি না, বাট এরপরও এই জায়গাটায় জেতা এবং বেশ ভালো পরিমাণ ভোট নিয়ে জেতা, এবং মেয়েদের বাকি হলগুলোতেও এই প্রবণতা কি মনে করো তুমি, যে কেন সেন্ট্রালে সব শিবির বাট হলে শিবির না? আমার কাছে মনে হচ্ছে যে সেন্ট্রালে শিবির বা হচ্ছে হলে শিবির না, এই ধারণার চেয়ে বেশি হচ্ছে মানে ভোটারদের মধ্যে যেটা ট্রিগার করেছে যে ভোটারদেরকে কারা সবচেয়ে বেশি রিচ করতে পেরেছে, এবং হল কেন্দ্রিক ব্যাপারগুলোর ক্ষেত্রে হলে কারা বেশি কাজ করেছে, ওই জিনিসগুলো কিন্তু মেয়েরা দেখেছে। আমাদের যেহেতু 5ই আগস্টের পরে হল প্রতিনিধির একটা ব্যাপার ছিল, তো সবগুলো হলে মোটামুটি মেয়েরা যারা জিতে এসেছে তারা নিজেদের হলে হল প্রতিনিধি ছিল ম্যাক্সিমামই, এবং হলের জন্য কাজ করেছে আর কি। তো হলের মেয়েদের ভোট ওইভাবেই হচ্ছে মানে ডিস্ট্রিবিউটেড হয়েছে। আর সেন্ট্রালি আসলে আমার কাছে এটাই মনে হয় যে যারা মানে প্যানেল ওয়াইজ রিচ করতে পেরেছে, যদি হচ্ছে সেন্ট্রালে মানে ডাকসুতে যেই হচ্ছে প্যানেলটা উঠে এসেছে, সবারই একটা মানে ছিল যে একটা এক্সপেকটেশন ছিল আর একটু ইনক্লুসিভ হয়তো হবে বা ওরকম। এখন আমার কাছে মনে হয়েছে যে শিবির যে স্ট্র্যাটেজিতে অ্যাপ্রোচ করেছে, ওরা কিন্তু পুরো প্যানেল ধরে অ্যাপ্রোচ করেছে। তো পুরো প্যানেল ওয়াইজ এই অ্যাপ্রোচটা আমি আর অন্য কোনো দলের ক্ষেত্রে দেখতে পাইনি। যেমন ছাত্র দলের ছিল, বাট ছাত্র দলের হচ্ছে আবিদ ভাই, হামিম ভাই এবং মায়েদ ভাইয়ের মধ্যে সেটা সীমাবদ্ধ ছিল, বাকিদের নাম ওইভাবে উঠে আসে না। বাট শিবিরের এই মানুষদের কাছে পৌঁছানোর ব্যাপারটা, ওদের স্ট্র্যাটেজিটা ভালো ছিল। এটা ভালো ইন্টারেস্টিং কারণ। আর হচ্ছে নির্বাচিত হওয়ার পর এখন যে হলে যে ধরনের কাজ করতে হচ্ছে, যদিও অনেক কম সময় গিয়েছে, এই সময়ের মধ্যে হলে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন আসলে, বা প্রশাসনের কাছ থেকে কতটুকু সহযোগিতা পাচ্ছ, এবং এই ব্যাপারে আসলে কি মতামত, যে হল প্রশাসন বা অন্যান্য যেই সব স্টেক হোল্ডাররা আছে হলে কাজ করার ক্ষেত্রে, তারা আসলে কি পরিমাণ হেল্পফুল এখন পর্যন্ত? আচ্ছা, শুরুতে বলতে গেলে শামসুন্নাহার হলের হল প্রতিনিধি ছিলাম 5ই আগস্টের পর থেকে, তো হলের জন্য কাজ করেছি। এখনো মানে যেহেতু জায়গাটা আরেকটু নতুনভাবে দায়িত্বটা আরেকটু বেড়েছে, বা ফর্মাল দায়িত্ব এসেছে, তো যেটা বলবো আসলে শামসুন্নাহার হল প্রশাসনের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি, বাট আসলে বলতে গেলে যেমন গতকাল রাত 10টায় আমাদের হল প্রশাসনের সাথে আমাদের মিটিং হচ্ছিল। আমাদের হল প্রশাসন আমাদেরকে সবাইকে কনস্টিটিউশন দিয়েছিলেন, তারা বলছিলেন যে তারা এই নিয়মের বাইরে যেতে পারবেন না,
আমাদের হলে যেই ডাকসু সংবিধান কর্তৃক যেই নিয়মগুলো আছে হল প্রতিনিধিদের জন্য যেই এখতিয়ার তাদের আছে এই এখতিয়ারের মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে। তো ডাকসু সংবিধানের অনুযায়ী হচ্ছে হল সংসদ প্রতিনিধিদের এখতিয়ার কতটুকু সেটা আসলে তুমি নিজেও জানো যে মানে মানে কিছুই নাই, মানে উই আর নাথিং দেয়ার ডাকসু সংবিধান অনুযায়ী। তো এখন তারপরেও আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, মানে যদি এরকম বলা হয় যে না আমরা দেখা যাচ্ছে যে অনেক কিছু চেঞ্জ করতে চাচ্ছি বাট এই যে সংবিধানের কারণে নিয়মের কারণে ওই জায়গাগুলোতে আমরা আটকা পড়ে যাচ্ছি বা বাউন্ডেড হয়ে যাচ্ছি, আমাদের হল প্রশাসন থেকে আমাদেরকে এইভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে যে না আমাদের যতটুকু এখতিয়ার আছে আমরা ততটুকুই করতে পারবো, তার বাইরে করতে পারবো না। তো এই জায়গাটা আমি প্রবলেমেটিক মনে করছি। এই জায়গাটাতে যদি আমরা সংবিধানের মধ্যে তারা আমাদেরকে সীমাবদ্ধ না থেকে আরেকটু ব্রডার পার্সপেক্টিভে বা ব্রডার ওয়েতে কাজ করতে দেয়, এটা আমাদের জন্য ইজিয়ার হবে। এটা প্রশাসন কেন দিবে আসলে? মানে সংবিধান তো একটা রিটেন ডকুমেন্ট এবং এটা ফলো করা কিন্তু প্রশাসন কিন্তু বাইন্ডেড। সো মানে নো ম্যাটার কে কত ভোট পেয়ে জিতছে বা নো ম্যাটার হচ্ছে তারা আসলে কোয়ালিফাইড, সংবিধান যদি পরিবর্তন না হয় ডাকসুর তাইলে তো আসলে তারা এই কাজগুলো করতে পারবে না। আচ্ছা, এটার অ্যান্সার যদি আমি দিই কেন আমার হলের প্রশাসন দিবে, যখন আমার হল থেকে এরকম অ্যাপ্রোচ করা হয় আমি আমার হল প্রশাসনকে বলি যে অমুক হলে তো এটা মানা হচ্ছে না, তমুক হলে তো এটা মানা হচ্ছে না। তো কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলগুলাতেই এখন তুমি তাকালে দেখতে পাবা এই সংবিধান আসলে ব্লাইন্ডলি ফলো করা হয় না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সংবিধান পড়লে বোঝা যাবে যে এইটা যেই ধরনের বিশ্ববিদ্যালয়ের জন্য সেগুলো আসলে উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি সংবিধান, যেখানে কোনো মানে ভাতের অভাব নাই, যেখানে শিক্ষার্থীদের কোনো খাদ্যের সংকট নাই, খাবারের সমস্যা নেই, আবাসন সমস্যা নেই, যে মানে এইরকম একটা ইউটোপিয়ান টাইপের বিশ্ববিদ্যালয়ের জন্য যেগুলো উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ের যেরকম থাকে আর কি, ওই ধরনের সংবিধান পড়লে মনে হবে যে এটা ওই ধরনের বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি, যেখানে শুধুমাত্র শিক্ষার্থীদের কোনো সবগুলা মৌলিক অধিকার দিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য তাদের হল সংসদটা দরকার। তো এই সংবিধানটা পড়লে আসলে এরকমই ধারণা হবে আর কি, কারণ হল সংসদের প্রতিনিধিদের যেরকম দায়িত্ব দেওয়া হয়েছে। বার্নিং ইস্যু কি মানে এখন হলে কি হচ্ছে, ধরো কি প্রবলেম নিয়ে তোমরা সলিউশন করতে গিয়ে হল প্রশাসন তোমাদেরকে সাপোর্টটা দিতে পারতেছে না? ওইটা বলতেছি না যে সাপোর্টটা দিতে পারতেছে না, হল প্রশাসন হয়তো চেষ্টা করছে, বাট যেই জায়গাগুলোতে যেমন সংবিধানের মধ্যে লেখা নাই যে আমরা আমাদের এই যে হলের সিট সংকট, আমাদের হচ্ছে ডাইনিং ইস্যু, আমাদের ক্যান্টিন ইস্যু, তারপরে হচ্ছে আবাসন সমস্যা, অন্য হলের মেয়েরা হচ্ছে মাস্টার্সের রেজাল্ট পর্যন্ত থাকতে পারছে তাদের হলে, আমাদের হলের একজন মেয়েকে 15 দিন পরে সিট ছেড়ে দিতে হচ্ছে। আমার হলের একজন আবার একদিকে যেমন মাস্টার্সের একজন আপু 15 দিন পরে সিট ছেড়ে দিচ্ছে, তারপরে আবার ফার্স্ট ইয়ারের যে একটা মেয়ে আছে সে 6-7 মাস পরেও মানে 6-7 মাস চলে যাচ্ছে, কারো ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে সে উঠে যাচ্ছে, তাও হচ্ছে সিট পাচ্ছে না। তো এই সংকটগুলো আমাদের হলে আছে। আমি যেটা মনে করি যে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসন আমাদেরকে যেটা বলে যে বাজেট সংকট বা বাজেট ঘাটতি, আমি মনে করি যে এই বিষয়গুলো যদি মানে আরেকটু হচ্ছে ভালোভাবে দৃষ্টি দেওয়া যায় তাহলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। আমরা বাকশাসের প্রশ্ন যদি একটু ফেরত যাই। তোমার অনেক পছন্দ বাকশাস। হ্যাঁ, খুব পছন্দ আমার বাকশাস। ঠিক আছে। সো বাকশাস আমার খুব প্রিয় সংগঠন। তো বাকশাসের প্রশ্ন যদি একটু ফেরত যাই এই জায়গায়, যে বাকশাস তুমি যদিও বললে যে স্বতন্ত্র প্যানেল থেকে তোমার দাঁড়ানো এবং হচ্ছে মে মাসেই তোমার পদত্যাগ করা, পদত্যাগ করা না, পদত্যাগপত্র জমা দিয়েছি। আচ্ছা, পদত্যাগপত্র জমা দেওয়া। এই টার্মগুলো সম্পর্কে তুমি খুব ভালোভাবেই মানে আচ্ছা, পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে মে মাসে। আর হচ্ছে তোমার প্যানেল থেকে দাঁড়ানো হয়নি, স্বতন্ত্র প্যানেল থেকে দাঁড়ানো হয়েছে। কিন্তু এরপর আমরা দেখছি যে হচ্ছে বাকশাসের যারা নেতৃবৃন্দ তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন নাহার হলে তাদের জয়কে সেলিব্রেট করেছেন। তারা একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দেখেছেন যে হচ্ছে শামসুন নাহার হলে ভিপি, জিএস, এজিএস কয়েকটা পদ ছিল, আমি আসলে এক্স্যাক্টলি মনে নেই, বাট তোমার নাম ছিল, এটা আমার মনে আছে যে একটা নাম আছে। আচ্ছা, সো এইটাকে তুমি আসলে কিভাবে দেখো যে বাকশাস সেলিব্রেটিং ইওর উইন? মানে আমি দেখিনি বাকশাস সেলিব্রেটিং মাই উইন, তুমি যদি একটু আমাকে আরেকটু ক্লারিফাই করতে। বাকশাসের সদস্য সচিব জাহিদ হাসান ভাই তিনি কিন্তু পোস্ট দিয়েছেন। আশরাফ আপু খুব সম্ভবত পোস্ট দিয়েছেন। আশরাফ আপু পোস্টটা হচ্ছে চোখে পড়েছে, বাট আমার মানে ওরকম ভাবে শামসুন নাহার হল লিখে আসেনি, মানে সব হলের এই জিনিসগুলো অ্যাড্রেস করেছে। বাকশাস থেকে ওরা শুধু শামসুন নাহার হল না, আশরাফ আপু পোস্টে অন্য অনেক, আমি জাহিদ ভাই পোস্টে তিনটা নাম ছিল। আমি জাহিদ ভাইয়ের পোস্ট আমার দেখা হয়নি, এইজন্য আমি জিজ্ঞেস করছি যে বাকশাস সেলিব্রেটিং এই জিনিসটা। আশরাফ আপুর পোস্টে অন্য সব হলে মানে সব হলের সব মেয়েদের ওরকম নাম ছিল আর কি। তো এই জিনিসটা নিয়ে আমার হলে ওই দিন হচ্ছে আমাদের হল গ্রুপে আর কি তোলপাড় হয়, পোস্ট হয় যে আমি হচ্ছে বাকশাসের প্যানেল থেকে দাঁড়িয়েছি কিনা, কারণ আমি তো বলেছিলাম বাকশাসের প্যানেল থেকে দাঁড়াইনি। তো ওই বিষয়টা আবার আমি হল গ্রুপে হচ্ছে ক্ল্যারিফাই করি যে না, বিষয়গুলো এভাবে যায়। এবং আমাদের হলে হচ্ছে মানে আরেকটা বিষয় হচ্ছে অনেকটা বার্নিং কোয়েশ্চেন ছিল নির্বাচনের আগে, বলা হচ্ছিল যে মানে স্বতন্ত্র ক্রাইসিস, যেটা যে স্বতন্ত্র মানে কারা আসলে স্বতন্ত্র, মানে প্যানেল, হ্যাঁ অনেকে বলছিল যে প্যানেল কিভাবে স্বতন্ত্র হয় বা ওরকম। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের হল রিটার্নিং অফিসার যিনি ছিলেন তিনি আমাদের সকল প্রার্থীদেরকে নিয়ে বসেছেন, স্বতন্ত্র কনসেপ্টটা ক্লিয়ার করেছেন, মানে ওনার পক্ষ থেকে হচ্ছে ক্লিয়ার করেছেন আর কি। তো সবকিছু অ্যাকসেপ্টেড ছিল। তো আমি আবার যখন আমার ক্ল্যারিফিকেশনটা দিলাম যে না আমি আসলে সাংগঠনিক সিদ্ধান্তে দাঁড়াইনি, তো তখন
এটা হয়েছে আর কি। এবং আশরাফ আপু তার পোস্ট দেওয়ার পরে উনি আবার হচ্ছে মানে আমাদের হল গ্রুপে লিখেছিলেন যে আমার পদত্যাগপত্র জমা দেওয়ার ব্যাপারটা উনি আসলে জানতেন না আর কি। আচ্ছা, আমরা যদি হচ্ছে একটু পলিটিক্স পলিটিক্সে বের হয়ে একটু যাই যে হচ্ছে তোমার পার্সোনাল লাইফে তুমি আরো অনেক কিছু করতেছো, একটা স্টার্টআপ আছে তোমার আমি জানি, সেই স্টার্টআপ নিয়ে যদি একটু আমাদের আইডিয়া দাও, এবং মানে আইডিয়াটা খুব ইউনিক, আই ক্যান অ্যাসিওর ইউ ম্যান, একটু দেখো আইডিয়াটা খুব ইউনিক। আচ্ছা, আমার স্টার্টআপ হচ্ছে আমি আনারসের পাতা থেকে সুতা বানাই। আমাদের স্টার্টআপের নাম হচ্ছে পিনাটেক্স ওয়্যার। এই সুতা আনারসের যেই গাছের নিচের যে বড় পাতাটা থাকে, যেটা আনারস আমরা হারভেস্ট করার পরে নিচের পাতাগুলো কৃষকরা পুড়িয়ে ফেলে আর কি। তো নিচের পাতা মানে কি আনারসের সাথে যেটা থাকে ওইটা না? আনারসের মাথার উপরে ছোট কাটার মতো কিছু পাতা থাকে, আর নিচে নিচে ক্ষেতের মধ্যে কিন্তু বড় বড় হচ্ছে পাতা থাকে আর কি। ওটা নরমালি দেখা যায় আমাদের জন্য। ওইটা আসলে মানে খেতে গেলে দেখতে পারবে আর কি, আনারস খেতে। তো ওই পাতাগুলো কৃষকরা পুড়িয়ে ফেলে, যার কারণে প্রচুর কার্বন ইমিশন হয়। আর এটা আসলে একটা আমাদের দেশের নন ইউটিলাইজড রিসোর্স, বাট ইউকে বেসড কোম্পানি আছে কিছু, এবং ফিলিপাইনে এটা ট্র্যাডিশনালি অনেক বছর ধরে হয়ে আসছে। সো আমরা এটাকে নিয়ে, আমি এবং আমার একজন কো-ফাউন্ডার আছে, আমরা দুজন মিলে হচ্ছে এইটাকে প্রথমে একটা আইডিয়া জেনারেট করেছিলাম যে আমরা আনারসের পাতা থেকে সুতা বানাবো। এখন আমরা সেই আইডিয়াটাকে বাস্তবে রূপদান করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে আনারসের পাতা থেকে সুতা বানাই, এবং সেই সুতা থেকে পরবর্তীতে এখন পর্যন্ত আমরা কিছু হ্যান্ডমেড জুয়েলারি আইটেমস, তারপর হচ্ছে টি শার্ট, ওড়না, শাড়ি, এই আইটেমস গুলো বানিয়েছি আর কি। আচ্ছা, মানে এই আইডিয়াটা কোত্থেকে আসে? মানে এটা খুব ইউনিক আইডিয়া না, আনারসের পাতা থেকে সুতা বানানো? আইডিয়াটা আসছে কোনদিন আনারস খেতে হাঁটতে হাঁটতে দেখছো যে না ঠিক আছে পাতা? না, আনারস খেতে হাঁটতে হাঁটতে দেখি নাই। ওইটা আইডিয়াটা মেইনলি আসে একটা কম্পিটিশন করার একটা গল্প। না, আইডিয়া আসলে মানে এরকম না যে বসে বসে হচ্ছে মানে চিন্তা করতেছে আইডিয়া এসে পড়ছে। আইডিয়াটা আসার পেছনে একটা রিজন আছে। আইডিয়াটা ছিল নিডল ইনোভেশন চ্যালেঞ্জ নামে আমাদের একটা হচ্ছে কিস কম্পিটিশন, সরি আইডিয়া কম্পিটিশন আছে। সো যেটা আরএমজি সেক্টর ফোকাস। নিডল ইনোভেশন চ্যালেঞ্জ যারা ওরা হচ্ছে আরএমজি সেক্টরে একটা স্টার্টআপ কম্পিটিশন থ্রু করে আর কি। তো ওইখানে হচ্ছে আমরা আরএমজি সেক্টর বেসড যেহেতু আইডিয়া দিতে হয়, এবং বিজনেস কম্পিটিশনের দিকে আমি একটু মোটিভেটেড ছিলাম, বা ওইদিকে টিপিক্যাল এফবিএস থিংস। হ্যাঁ, টিপিক্যাল এফবিএস থিংস। এবং মেইনলি এখানে আমার যে কো-ফাউন্ডার আছে তারও একটা বড় ক্রেডিট, যে সে হচ্ছে পুশ করেছিল যে চল আমরা কিছু একটা বানাই, চল আমরা হচ্ছে এইখানে আইডিয়া একটা সাবমিট করি। সো তখন আমরা হচ্ছে এই জিনিসটা ব্রেইনস্টর্মিং করতে করতে এটা বের হয়। বেসিক্যালি এখানে আইডিয়াটা জেনারেট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আমার হচ্ছে কো-ফাউন্ডারের, বাট আইডিয়াটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কো-ফাউন্ডারের নাম বলতে চাইতেছ না কেন? বুঝতেছি না তো। জিজ্ঞেস করো নাই তো। আচ্ছা, কো-ফাউন্ডারের নাম হচ্ছে রাকিবুল ইসলাম রাফি, সে এখন পড়াশোনা করছে বুয়েটে। কো-ফাউন্ডারকে ধন্যবাদ। আমি আশা করি কো-ফাউন্ডার খুব ভালো কাজ করছে, এইজন্য এখন এটা চলতেছে আর কি। এখনো মানে কো-ফাউন্ডার আইডিয়া জেনারেট করেছে, আর আরেকজন আমি যে আছি সে কি আইডিয়াকে বাস্তবে রূপ দেই নাই, খালি কো-ফাউন্ডার কে ধন্যবাদ। তুমি আজকে কি এখানে বসছো আমাকে রোস্ট করার জন্য? মাইক পাইছি, ক্যামেরা পাইছি, সো ওয়াই নট। আচ্ছা, তো এই পিনাটেক্স ওয়্যারে তোমার হচ্ছে যে এই সুতাটা বানাও, এটা হচ্ছে এখন তোমাদের কোন স্টেজে আছে? লাইক এখন তোমরা কি প্রোডাকশন কি ম্যাস স্কেলে করতেছো? না, এখন আমরা ম্যাসিভ প্রোডাকশনে এখনো যাইনি। আমাদের ম্যাসিভ প্রোডাকশনের জন্য আমরা হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে হান্টিং করছি ম্যাসিভ প্রোডাকশনে যাওয়ার জন্য। প্লাস হচ্ছে ম্যাসিভ প্রোডাকশনে যাওয়ার জন্য একটা আমাদের প্রোডাকশন হাব লাগবে, সেটার জন্য অবভিয়াসলি ইনভেস্টমেন্ট দরকার। সো এই এপিসোড যারা দেখছেন, যদি কেউ ইনভেস্ট করতে ইন্টারেস্টেড থাকেন প্লিজ লেট মি নো। আচ্ছা, টাকাটা আমার বিকাশ অ্যাকাউন্টে পাঠায় না আর কি। তো এইটাই আর কি। আমরা আপাতত আমাদের যে প্রোডাক্টগুলো ছিল, প্রথমে প্রোটোটাইপ বানিয়েছি, ওই প্রোটোটাইপকে তারপর হচ্ছে আমরা আরেকটু বড় আকারে যে না একটু হচ্ছে একটু স্কেল আপ প্রোডাকশন করেছি, এখনো পর্যন্ত ম্যাস স্কেল প্রোডাকশনে যাইনি। এখন কি প্রফিট হয়? আমরা এখনো সেল করিনি আর কি। এখনো সেল করো না? যেগুলো বানাইছো এগুলো কি জাস্ট ফর মানে শো পারপাস? জাস্ট ফর শোকেসিং। হ্যাঁ, কিছু সেল হয়েছে, বাট ওইটাকে আমরা মানে ওরকম ফর্মাল সেল ধরছি না, ইনফর্মাল সেল। যেমন কিছু বিজনেসের কাছে আমাদের সেল হয়েছে। আমাদের সুতাটা একটা হচ্ছে বিজনেস কোম্পানি আছে, তারা হচ্ছে আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল, আমাদেরকে একটা ইভেন্টে দেখে। তারপর অ্যাপ্রোচ করার পর আমরা তার কাছে কিছু পরিমাণ সুতা, কত মিটার জানি সুতা বিক্রি করেছিলাম। তো ওরকম আর কি। বাট এটার ম্যাস স্কেল প্রোডাকশন কি পসিবল? মানে কি পরিমাণ পাতা লাগবে আসলে এরকম সুতা বানানোর জন্য? তোমার তো আনারস ওই পরিমাণ প্রোডাকশন লাগে। বাংলাদেশে আনারস কি পরিমাণ প্রোডাকশন হয়? হ্যাঁ, বাংলাদেশে আনারসের প্রোডাকশন খুবই ভালো হয়, এবং বাংলাদেশে 20,000 হেক্টর জমিতে আনারসের প্রোডাকশন হয় আর কি। তো ওই 20,000 হেক্টর জমিতে শহরে থাকে তো হেক্টর কি জিনিস জানি না আর কি। আচ্ছা আচ্ছা, 20,000 অনেক জায়গা, 20,000 তো অনেক জায়গা, অনেক জায়গা। ইমাজিন যেটা অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা। 20,000 হেক্টর জমিতে আনারস উৎপাদন হয়। তো ওইটার আসলে নিচের পাতাগুলো কোনোই কাজে লাগে না, ওইটাকে পুড়িয়ে ফেলা হয় আর কি। সো এই জিনিসটা মানে ধরো তুমি যদি বাংলাদেশের সব আনারসের পাতা নিয়ে আসতে পারো, ধরলাম সামহাউ, ওটা আসলে কতটুকু সুতা তুমি প্রডিউস করতে পারবো ওখান থেকে? মানে আমাকে সুতা না, আমাকে বলো যেটাতে কয়টা টি শার্ট বানানো যাবে পুরো বাংলাদেশের সব সুতা দিয়ে,
মানে সব আনারসের পাতা দিয়ে? ওর ক্যালকুলেট করে বলতে হবে, আমি এখন ক্যালকুলেট করতে এভারেজ 200, 500, 1000, 2000, 10,000, 20,000? নো আইডিয়া। নো আইডিয়া। আচ্ছা, হইলো না তো বিজনেস। কি বিজনেস হবে? তুমি আমাকে বলতেছো বাংলাদেশে যত হচ্ছে আনারস উৎপাদিত হয়, তো মানে পুরাটার একটা আমার ওই আনারসের থেকে কত, হ্যাঁ হিসাব লাগবে। আমি হিসাব ছাড়া এখন একটা জিনিস বলে দিতে, ক্যালকুলেটর দিয়ে তো বলে দিলাম। আমি কি তোমার মতো আন্দাজে মারতে বসছি এখানে? না, আন্দাজে না মেরে তো পলিটিক্স করা যায় না। হ্যাঁ, পলিটিক্স তো সবাই আন্দাজে মেরে। এইজন্য আন্দাজে কিছু বলতে চাচ্ছি না, অবশ্যই ক্যালকুলেট করে যাওয়ার সময় আমি তোমাকে বলে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এটা আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দিব সামহাউ যে কিছু একটা আছে। শিওর। এই পলিটিক্যাল জার্নিতে আমরা দেখছি যে একটা কন্ট্রোভার্সিও তোমার নামে এখানে আছে, যে হচ্ছে একটা সময় ছাত্রলীগে তুমি ছিলা। সামিয়া মামুন নামে, ফুল নেম নাই, সামিয়া মামুন নামে কিছু একটা ছাত্রলীগের একটা প্যাডে আছে। সো এইটার হিস্ট্রি কি আসলে? এটা আসলে কোনো কন্ট্রোভার্সি না, এটা মানে জিনিসটা সবাই জানতো যে মেয়েদের হলে বা হলগুলোতে ছাত্রলীগ কিভাবে ওয়ার্ক করে বা মেয়েদের হলে ছাত্রলীগ কিভাবে ওয়ার্ক করে। আমি হচ্ছে প্রথম আমার হচ্ছে 2022 সালের 7ই সেপ্টেম্বর আমি হচ্ছে হলে উঠি। 10ই সেপ্টেম্বর থেকে আমার ক্লাস শুরু হওয়ার কথা ছিল। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তখন আমি ছিলাম আর কি, পরবর্তীতে মাইগ্রেটেড হয়ে মার্কেটিংয়ে আসি। তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাস শুরু হচ্ছে 2022 সালের 10ই সেপ্টেম্বর শুরু হয়। 7ই সেপ্টেম্বর আমাকে হলে উঠতে হয়। তো স্বাভাবিকভাবে আমার হলে তখন থাকার মতো কোনো জায়গা ছিল না, হলে হচ্ছে কোনো সিট নাই। তো আমার হচ্ছে মানে বাইরে যে একটা হোস্টেল নিয়ে থাকবো ওই আসলে ব্যাপারটা হয়ে উঠছিল না আর কি। সো বাধ্য হয়ে আমাকে হলে উঠতে হয়। হলে তখন ছাত্রলীগ অধ্যুষিত ছিল, আমাকে গণরুমে উঠতে হয়। 40-50 জনের একটা রুমে গাদাগাদি করে থাকতে হয়। তো ওই জায়গাতে যখন উঠেছি আমরা ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে আমি এবং আমার ডিপার্টমেন্টে যারা ছিল আমরা প্রোগ্রামগুলো ইউজুয়ালি হচ্ছে মিস দিতাম আর কি, মানে মিস দেওয়ার ট্রাই করতাম, ফাঁকি দেওয়ার ট্রাই করতাম। তো তখন হচ্ছে ছাত্রলীগের এই কমিটিটা যখন দেয়া হয়, আমি 2023 সালের মার্চের 5 তারিখ, খুব সম্ভবত তারিখটা আমার মনে নেই, মার্চের 5 তারিখ বা ওরকম, আমি হচ্ছে ওইখান থেকে চলে আসি। আমাদের মেয়েদের হলের নিয়মটা এরকম ছিল যে আমাদের একটা ফ্লোর থাকে পলিটিক্যাল ফ্লোর, আর হচ্ছে বাকি ফ্লোরগুলো হচ্ছে জেনারেল ফ্লোর থাকে আর কি। তো যখন আমার হলের সিটের অ্যালটমেন্ট আসে তখন আমি মানে যখন ফার্স্ট কল আসে আর কি যে হলের সিটে ওঠার জন্য অ্যাপ্লাই করার, আমি যখন কল করি তখন আমি আর হচ্ছে আমার সিট হয়ে গেলে, মানে আমার লিগাল সিট হয়ে গেলে আমি আর পলিটিক্যালি থাকতে হচ্ছে না, আমি তখন জেনারেল ফ্লোরে চলে গেলাম। তো ওইভাবেই আমার হচ্ছে মার্চ মাসের 5 তারিখের দিকে হচ্ছে লিগাল সিটটা হয়ে যায়। তো তখন আমি পলিটিক্যাল ফ্লোরের কেউ না, পলিটিক্যাল ফ্লোরের কোনো অংশ না, আমি জেনারেল ফ্লোরে চলে গেছি। বাট এর আগে যেটা হয়েছে যে এর মাঝখানে খুব সম্ভবত ফেব্রুয়ারিতে ওই ছাত্রলীগের কমিটিটা প্রকাশ করা হয় আর কি। তো আমরা গণরুমে শুধুমাত্র আমার নাম না, আরো অনেকের নাম ছিল, আমার উপরের দিকে যাদের নাম ছিল তারা সবাই আমার বান্ধবী ছিল আর কি। তো অবভিয়াসলি আমরা হচ্ছে ছাত্রলীগ করতাম বা ছাত্রলীগের নেত্রী ছিলাম ওরকম না, আমরা পোস্টেড নেত্রী টাইপেরও ছিলাম না, সদস্য পদেও একদম নিচের দিকে নাম ছিল। তো আমরা গণরুমে যারা থাকতাম গণরুমের মানুষগুলার নাম গণহারে দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো আমাকে মানে ওইখানে আমার নাম এসেছে হচ্ছে মানে দিয়ে দেওয়া হয়েছে এভাবে সাদিয়া মাসুদ মোমো। সো ওইটা যেহেতু গণরুমের মেয়েদেরকে গণহারে নাম দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা কেউ পলিটিক্যালি তেমন ইন্টারেস্টেড না, ইনভলভ না, পলিটিক্সের দিকে ইন্টারেস্টেড না, আমরা হচ্ছে লিগাল সিট পেয়ে চলেই যাচ্ছি, এদিকে আমাদেরও কোনো মাথা ব্যথা ছিল না। তো এইটা যদি কেস হয় তাইলে হচ্ছে বাকছাস এবং আবার বাকছাস চলে আসতেছে, কিচ্ছু করার এত ভালোবাসো কেন? বাকছাস আর ছাত্রদল মিলে কিন্তু কন্টিনিউয়াসলি এই ধরনের কথাবার্তা বলছে ইলেকশন ক্যাম্পেইনের সময়, স্পেশালি যে সাদিক কায়েম ছাত্রলীগ করছে, তাকে ছাত্রলীগের একটা প্রোগ্রামে তালি দিতে দেখা গেছে এবং ছবিতে দেখা গেছে। তার কমিটিতে নাম পাওয়া যায়নি আনলাইক ইউ, বাট তার হচ্ছে ইয়া পাওয়া গেছে, কি বলে, আমি দোষারোপ করছি না ভাই, আসলে আমি বলে নেই ইয়াতে যে ছাত্র মানে হলে যদি কেউ থাকতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 5 আগস্টের আগ পর্যন্ত হলে যদি কারো থাকতে হয় অবশ্যই তার পলিটিক্স করেই হলে থাকতে হবে। মানে গণরুমে যদি তুমি 3-4টা প্রোগ্রাম না করো তোমাকে গণরুম থেকেও বের করে দেবে। মানে গণরুম ইজ এ থিং যেখানে এরকম একটা রুমের মধ্যে জাস্ট তোষক আর কিছু নাই। ইভেন জিয়া হলে আমাদের তোষকগুলো মানে ছেলেদের হলে তোষকগুলো বিছানো থাকতো, আমাদের মেয়েদের হলে আবার নিয়ম ছিল তোষকগুলো দিনের বেলা উঠায় রাখতে হবে, আমরা উঠায়া হচ্ছে গণরুম ঝাড়ু দিতাম আর কি ওইরকম। আমাদের জিয়া হলে আমি একবার গেছি, তখন আমি সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে। তো আমার ব্যাচমেটদের রুম একটা, ওই রুমের মধ্যে মানে গেট থেকে শুরু করে পুরো রুমের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, মানে জাস্ট রুমের ঢুকলে 2টা সারিতে তোষক শোয়ানো, মাঝখানে কিছু নাই, মানে তোষক 2টা হলেই রুমের জায়গা শেষ আর কি, এবং একটার পর একটা তোষকই জাস্ট ওখানে মানুষ শোয়। মানে এর বাইরে তোমার সেকেন্ড ইয়ারের প্রায় শেষ দিকে, এর বাইরে কি করে না করে আমি জানি না। বাট ওই রুমের কাহিনী হচ্ছে যে ওইখানে ওরা একটু পলিটিক্যালি কম যাইতো, একটু কম অ্যাক্টিভ থাকতো, এই জন্য এই ধরনের রুম পাইতো, তাও সেকেন্ড ইয়ারের লাস্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে প্রোগ্রাম না করলে হল থেকে বের করে দিত সহজ হিসাবে, একদম গণরুম টরুম থেকেও বের করে দিত। সো এইটা আসলে খুবই ম্যান্ডেটরি থিং ছিল যদি হলের আলটিমেটলি কেউ থাকতে চায় তার জন্য। সো কিন্তু এরপরেও যেটা কোশ্চেনে ছিলাম বাকছাস, যে হচ্ছে এরপরও
সামহাউ এই প্রোপাগান্ডা কিন্তু, প্রোপাগান্ডা বলবো না আসলে, এই ইনফরমেশনও বলতে পারি যে এটা কিন্তু অনেক বেশি পরিমাণে পুশ করা হয়েছে যে সাদিক কায়েম এক সময় তারা ছাত্রলীগ করতো বা এস এম ফরহাদ এক সময় ছাত্রলীগ করতো, যেহেতু সৈকতকে তার ফুল দেওয়ার একটা ছবি আছে। তো এইটার ব্যাপারে তোমার পার্সোনাল ওপিনিয়ন কি? এস এম ফরহাদ ভাইয়ের নাম কি সামহাও আমি শুনেছিলাম, এটা সত্যতা যাচাই করিনি, ওনার নাম কি কমিটিতে কোনো পদবি আকারে ছিল? সমাজ কল্যাণের কমিটিতে এস এম ফরহাদের নাম আসার পরে এইটা আবার বলা হয়েছে যে ওই একই নামে দুইজন ব্যক্তি আছেন, দুইজনেরই হল জসিমউদ্দিন হল, খুব সম্ভবত ওই সেকেন্ড জন যিনি তার নাম ওখানে ছিল এইটা। এবং যখন এস এম ফরহাদ রিভিল হয় জিএস হিসেবে, তখনও মনে হয় তাকে অনেকে জিএস হিসেবে ভাবতেছিল, মানে এটা আমি যতটুকু দেখছি আর কি আমার অবজারভেশন থেকে, এটা হইতেও পারে তার নামই ছিল, আমি ওই পরিমাণ স্ক্রুটিনি করি নাই আর কি তার নাম ছিল কিনা। তো এই কেসে তোমার পার্সোনাল ওপিনিয়ন কি যে মানে যে ছাত্রলীগ ট্যাগ দেওয়া তাদেরকে উচিত কিনা, বা তারা ছাত্রলীগের দোসর ছিল, ছাত্রলীগে লুকায় ছিল, গুপ্ত ছিল, এই ধরনের কথাবার্তা বলা ফেয়ার কিনা? আমার মতে মানে আমার যে ধারণা যে ধরলাম যে একটা পার্সন ছাত্রলীগ করলো, সে হচ্ছে একদম জুলাই আন্দোলন আগ পর্যন্ত ছাত্রলীগ করলো। জুলাই, আমার পার্সোনাল যে ওপিনিয়ন, জুলাই অভ্যুত্থানের শুরুর দিন থেকে ওই পার্সনটার স্ট্যান্ড কি ছিল, ওই পার্সনটা কোন দিকে ছিল, তো ওই হিসাবে ধরলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানরা যারা হচ্ছে মানে আন্দোলন করেছে আর কি, ম্যাক্সিমামই হচ্ছে ছাত্রলীগ ট্যাগ খাবে। তো আমার মতে হচ্ছে যে না, জুলাই অভ্যুত্থানের সময় কি আসলে তার ইয়ে ছিল, মানে তার হচ্ছে স্ট্যান্ডটা কি ছিল, ওইটার উপর বেস করে আমাদের জাজ করা উচিত। আর এইটা যদি বলি যে মানে গুপ্ত ছিল, হ্যাঁ এই জিনিসটা আমিও বলবো যে ধরেন আমি অন্য একটা সংগঠনের যখন আমি হচ্ছে আমার যখন গণরুমে থাকতাম, যেই মোমেন্টটাতে ছাত্রলীগের কমিটিতে নাম আসলো, তখন তো আমি অন্য কোনো সংগঠনের পরিচয়ে পরিচিত না বা গোপনে অন্য কোনো সংগঠন করি নাই। ছাত্রলীগটা তা হচ্ছে মানে এই যে গণরুমে থাকে এই জন্য নাম দিয়ে দেওয়া হয়েছে। তো আমি তো অন্য কোনো সংগঠন তখন করিনি। কিন্তু আমার মতে যদি কোনো ব্যক্তি এরকম হয় যে সে সজ্ঞানে অন্য একটি সংগঠনের সাথে যুক্ত এবং সে আবার ছাত্রলীগের প্রোগ্রামগুলোতেও যাচ্ছে, তো এইটা তো আসলেই হচ্ছে একটা দ্বিচারিতা হয়ে গেল। কিন্তু আমরা তো একটু আগে এটা কনক্লুড করলাম যে হলে থাকতে হলে ছাত্রলীগের প্রোগ্রামে কিছু পরিমাণ যাইতে হইতো, তাইলে এই ক্ষেত্রে তাদেরটা কি এই সিমিলার কেসে কনসিডারেবল না? কারণ আমরা দেখছি যে ধরো শিবির সন্দেহ হইলেও তাকে, যেমন এই শিবিরের এখন যে সদস্য মিফতাহুল মারুফ, তাকে কিন্তু একটা সময় ভীষণ পেটানো হয়েছে শিবির সন্দেহে, এবং তখন কিন্তু বাকশাসের এখনকার যে নেতৃবৃন্দ তারাই কিন্তু বেশ ভালো রকমভাবে অ্যাক্টিভ ছিল তার জন্য, কাদের ভাই থেকে শুরু করে এভরিওয়ান সবাই ভোকাল ছিল কিন্তু তার জন্য। এর বাইরেও আমরা দেখছি যে মহসিন হলের ছাদ থেকে খুব সম্ভবত একজনকে ফালায় দেওয়া হয়েছিল। এই রাতভর নির্যাতনের কাহিনী তো কমন, আবরার ফাহাদ কেসটা তো খুবই এক্সট্রিম একটা কেস, যে শিবির সন্দেহে মেরে ফেলা, এবং এটার পরে কম্পারেটিভলি ক্যাম্পাসে এই ধরনের নির্যাতন কমে আসছে। কিন্তু আবরার ফাহাদ ভাই কিন্তু মানে শিবির সন্দেহ তাকে পিটায় মেরে ফেলা হয়েছে, বাট তিনি কিন্তু মানে অন্য কোনো সংগঠনের ইয়েতে ছায়াতলে থাকে নাই আর কি, তিনি কিন্তু ছাত্রলীগের হয়ে হলে থাকে নাই। তো না, এটা ধরো যদি কেউ ছাত্রলীগের হয়ে হলে না থাকে, ওকেও তো এরকম মেরে ফেলতে পারে। ওয়াই উড সামওয়ান টেক মানে হিজ লাইফ রিস্ক, যে না আমি একটা পলিটিক্যাল পার্টি করি, সো আমি ছাত্রলীগ না করে আমি রিস্ক নিয়ে থাকবো, ভাই আমি শিবির করি, তুমি আসো আমাকে মারো। আমার কাছে মনে হয় যে মানে তখন তো আমি পলিটিক্সের সাথে বা এই অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম না, এখন যুক্ত আছি। হ্যাঁ এখন যুক্ত আছি ওই ব্যাপারটা থেকে। মানে আমার যে ধারণা এখন, আমার যে পার্সপেক্টিভ এখন, সেটা হচ্ছে যে আমি যদি কোনো একটা সংগঠনের সাথে যুক্ত থাকি, সেটা আমার বোল্ডলি বলার সাহসটা থাকতে হবে। মানে আমি এই কারণে শিবিরকে, মানে শিবিরের যত কাজকর্ম আছে তাদের হচ্ছে আমি বলি যে খুব পছন্দ করি, যে তারা খুবই অর্গানাইজড এবং খুবই টাইমলি আসে তারা কাজগুলোতে। মানে এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এবং তারা যখন একজন আগায় শুধু মানে একজন এগিয়ে আসে না, মানে তারা সবাইকে নিয়ে এগিয়ে যায়। আমি নিজে সাদিক কায়েমকে ভোট দিই নাই, এক্সকিউজ মি, তোমার হলে সাদিক কায়েম অনেক ভোট পাইছে, আমি কি জানি। এটা আমি বলবো যে তারা হচ্ছে যেই কাজগুলো করে অনেক ওয়েল অর্গানাইজড ওয়েতে করে। তারা তাদের অভ্যন্তরীণ কোন্দল বা কোরামবাজি আছে কিনা জানি না, বাট অন্য সংগঠনগুলোর মতো এই অভ্যন্তরীণ কোরামবাজিগুলো তারা সামনে আনে না, তার ফেসবুকে আনে না। আমরা যেগুলো দেখতে পাই যে অন্য অনেক সংগঠনই হচ্ছে কোরামবাজি হচ্ছে সামনে আনতেছে, বা আমরা খোলা চিঠি লিখতেছে। হ্যাঁ, আমরা আসলে তাদের ওই অভ্যন্তরীণ কোন্দল আছে কিনা সেটা জানি না। উপরন্তু তাদের অভ্যন্তরীণ কোন্দল ছাপিয়ে তারা যে এই যে প্যানেল নিয়ে যে উঠে আসছে, তারা সবাইকে নিয়ে আগায় গেছে, এবং এই কারণে তারা প্যানেল নিয়ে উঠে আসছে। এইটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। অ্যাট দ্য সেম টাইম আমি এইটাও বলি যে হাসিনার আমলে যেই হচ্ছে মানে শিবির সন্দেহে যতজন লোককে ধরে নেওয়া হয়েছে, যতজন লোককে গ্রেপ্তার করা হয়েছে, শিবির সন্দেহে যাদেরকে হচ্ছে গুম খুন করা হয়েছে, গুম খুন হত্যা করা হয়েছে, এই প্রত্যেকটা কাজের দায়ভার যেমন শেখ হাসিনার ছিল, শেখ হাসিনা সরকারের ছিল, তার দোসরদের ছিল, ঠিক তেমনিভাবে আমি হচ্ছে শিবিরদেরকেও দায়ভার দিব। কারণ তারা নিজেদের পরিচয়গুলো প্রকাশ করে নাই। নিজের পরিচয় প্রকাশ না করার কারণে শিবির সন্দেহে অন্য আরেকজন জেনারেল ব্যক্তিকে ধরে নেওয়ার সুযোগটা পাইছে সরকার। আচ্ছা, এটার পেছনে তাদের দায়ভার আছে। এই কেসটা আমার কাছে সিম্পলি এরকম মনে হয় যে ধরো
ক্যাম্পাসের মধ্যে তো এই ধরনের ইস্যুগুলো ছিল যে ছাত্রলীগের হয়ে তারা রাজনীতি করছে, ক্যাম্পাসের বাইরে লোকালি স্পেশালি যেসব এলাকায় গুম খুনের যেহেতু মানে ওয়ার্ডটা ওয়াজ নট জাস্ট নির্যাতন, গুম খুন যেসব জায়গায় বেশি হয়েছে এখানে কিন্তু আসলে জামাত শিবিরের লোকজনকে ধরা হয়েছে। ধরো সাতক্ষীরায় অনেক মানুষ মারা হয়েছে, এরপর হচ্ছে চট্টগ্রামের দিকে সাতকানিয়া লোহাগড়ের দিকে অনেক মানুষ মারা হয়েছে, সব দিকে একটু জামাত শিবির অধ্যুষিত এলাকা আর কি। মিছিল টিছিল থেকে কিন্তু যেমন সাইদির রায় হয় যেদিন, তারপরের দিন কিন্তু প্রায় 100 জনের কাছাকাছি মানুষকে একদিনে মেরে ফেলা হয়। মানে রায়ের প্রতিবাদ, রায় হয়েছে কি প্রতিবাদ হবে না হবে এটা এই ডিসকাশনে আমরা না যাই, বাট 100 জন মানুষকে ইউ ক্যান নট জাস্ট কিল, যে না পুলিশ দিয়ে 100 জন মানুষকে মেরে ফেলতে পারো না। সো এই কেসে আমার কাছে মানে তোমার কাছে কি মনে হয় কিনা যে শিবির প্রকাশ্যে থাকা বা গুপ্ত থাকা এখানে কোনো ধরনের ম্যাটার করতো? কারণ ওই মানুষগুলো শিবিরে ছিল, শিবিরের মিছিল থেকে ওকে মারছে, ও তো অবশ্যই শিবির, ও তো মানে সন্দেহ না। আমার কাছে মনে হয় যে অবশ্যই মানে এই সময়টা, বিগত সময়টাতে এবং এখনো ম্যাটার করে আসলে এই বিষয়টা। কারণ মানে শিবির সন্দেহে যাদেরকে মারছে, তুমি যে এক্সাম্পলটা দিলা, হ্যাঁ শিবির ছিল, বাট সবাই কিন্তু আবার শিবির ছিল না। শিবির সন্দেহে যাদেরকে ধরে নেওয়া হয়েছে সবাই আবার শিবির ছিল না। আমি নিজেই মানে আমার হচ্ছে এরকম কেস আশেপাশে দেখতে পেয়েছি যে না দাড়ি টুপি পরছে এই জন্য হচ্ছে তাকে হ্যাঁ মসজিদ থেকে হচ্ছে বের হওয়ার পরে ধরে নিয়ে গেছে শিবির সন্দেহে। তো ওই লোকটার তো কোনো তাকে হচ্ছে মানে এখানে শিবিরের দোষ কই, মানে ও তো প্রকাশ করলে ওরাই ধরে নিয়ে যেত। মানে তো এই আমি রাজনীতি করতে আসছি এখানে, আমি এখানে অ্যাক্টিভিজম করতে আসছি, আমার নিজের পরিচয় অ্যাক্টিভিজম করার সেই সাহসটা থাকতে হবে। যদি সাহসটা না থাকে আমি মনে করি যে এখানে আসলে কারো রাজনীতি করার দরকার নেই। আচ্ছা, ভেরি ভেরি বোল্ড স্টেটমেন্ট আই গেস। আমি এখানে রাজনীতি করতে আসছি, আমি হচ্ছে মানে যেমন আমি শামসুন নাহার হল সংসদের সাধারণ সম্পাদক পদে আছি, আমি এটা বলি যে ডাকসু ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি। আমি নিজেকে অ্যাপলিটিক্যাল হিসেবে দাবি করি না। আমি যদি এখন আমার হচ্ছে গ্রামে গিয়ে বা গিয়ে বলি যে না আমি তো কোনো পলিটিক্স করি না, আমি তো কোনো পলিটিক্সের সাথে যুক্ত নাই, এই জিনিস আমার যেই পরিচয়ে আমি পরিচিত এইটা ক্যারি করার সক্ষমতাটা, এই ক্যারি করার সাহসটা আমার থাকতে হবে, নয়তো এই রাজনীতির ফিল্ডে আসার কোনো দরকার আমার আছে বলে আমি মনে করি না। বিএনপি সন্দেহ কিন্তু মানুষজনকে ধরা হইতো, ঠিক আছে, আমরা ওই দিকে না যাই, সমস্যা নেই। বাট মানে আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আমি দেখি না আসলে বিএনপি সন্দেহে ধরতো, বিএনপি করলেই ধরতো, ওপেনলি করতো মানে আমি হ্যাঁ এটাই দেখেছি। বিএনপি কম্পারেটিভলি ওইটুকু রাজনীতির স্পেস আসলে পাইছে, এইটুকু আমার কাছে মনে হয় রাজনীতির স্পেস হ্যাঁ পাইছে এবং তারা করে নিছে। এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। রাজনীতির স্পেসটা নিজের হয়ে নিজের রাজনীতির স্পেসটা করে নিতে হবে, অন্য কেউ তার হয়ে রাজনীতির স্পেস করে দিবে না, এইটা ট্রু। এখন ধরো এই মানে এই সিচুয়েশন যদি কনসিডারেশনে নেই, এর পাশাপাশি ধরো হলে যখন ছাত্রদলের হল কমিটি দেয়, তো তোমার বিরুদ্ধে যে শিবিরের বিরুদ্ধে তো কথা তো বলেই ফেলছো, সো ছাত্রদলের বিরুদ্ধে একটু বলো, সমস্যা নাই। একটু আগে বলে আমি গুপ্ত শিবির, এখন বলে আমি শিবিরের বিরুদ্ধে। তো তোমাকে তো মানে মানুষজন ছাত্র সংস্থা বলেও ট্যাগ দেয়, ছাত্র সংস্থার বিরুদ্ধে বলেও ট্যাগ দেয়, সো আমরা একটা ক্লিয়ার ডেফিনিশন ধরো পেয়ে গেলাম আজকে, সমস্যা নেই। ছাত্র সংস্থার বিরুদ্ধে কিন্তু নোট ডাউন, যারা এনজিএল মেসেজ দিবে না ছাত্র সংস্থার বিরুদ্ধে এরকম না, আমি তাদের কাজকে কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিশিয়েট করি, বাট তারা তাদের এই কাজগুলোর জন্য অন্যদের সাফারার হইতে হয়। তারা তো খারাপ কাজ করতেছে না ভাই, পলিটিক্স করতেছেন, মানে তাদের পলিটিক্স তো আমি স্টুডেন্ট ওয়েলফেয়ার পলিটিক্স হিসেবেই দেখতেছি, কাউকে দেখতেছি না যে হচ্ছে তারা হচ্ছে ধরে ধরে মেরে ফেলতেছে। সো ওয়েলফেয়ার পলিটিক্স যেহেতু করতেছে তারা, আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই প্রকাশ্যে করা উচিত। ক্যাম্পাসে কিন্তু এখনো গুপ্ত, ভালো রকম গুপ্ত। এই হল ইলেকশনগুলো যখন আমরা দেখছি তখন কিন্তু এটা খুব এভিডেন্ট ছিল যে শুরুর দিকে স্পেশালি ছেলেদের হলগুলো শুরুর দিকে সবাই স্বতন্ত্র, এরপরে হুট করে দেখলাম আগের দিন রাতে একটা কাগজে সবার নাম, যে একটা প্যানেল। সো এই ঘটনা ঘটছে আসলে, এটা ক্যাম্পাসে এখন পর্যন্ত চলে। আই হোপ মানে এটা আসলে শেষ হবে। পলিটিক্স খুবই ওপেনলি হওয়া উচিত, এটা আমিও বিশ্বাস করি। এবং তারা ওপেনলি পলিটিক্স করলে আমার কাছে মনে হয় যে মানে বিশেষত মানে আমি অনেকজনকে দেখেছি যে তারা আসলে শিবির যদি তাদের সব কমিটিগুলো প্রকাশ করে ওপেনলি পলিটিক্স করে আর কি, তারা যদি ভবিষ্যতে এরকম অপারেশনের শিকার হয় অনেকে তাদের পাশে এসে দাঁড়াবে। কিন্তু মানে এই কেসে ধরো শিবিরকে প্রকাশ্য হইতে বলতেছো, খারাপ না, কমিটিও দেওয়ার কথা বললা, কমিটি দেওয়ার কথা বলি না, তাদের কমিটি তো আছে, তারা তো বলছে যে আমাদের হলে হলে টিম আছে, টিমগুলো প্রকাশ করুক। আমার তো মানে তাদের কাজকর্ম যতটুকু আমি দেখেছি আমি এখনো অ্যাপ্রিশিয়েট করি তাদেরকে, খুবই গোছানো কাজকর্ম এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার পলিটিক্স তারা করে আমি যতটুকু দেখি। এই ক্ষেত্রে তারা পলিটিক্স করতেছে, ঠিক আছে, ছাত্রদল পলিটিক্স করলে সেখানে সমস্যা কি? ছাত্রদল হল কমিটি দেওয়ার পর ধরো হলে যে মিছিলগুলা, তো সেইখানে অংশগ্রহণ তোমারও ছিল, তো এইটার কারণ কি? যে হল কমিটি মানে হলে তো রাজনীতি ধরো তোমরাও করতেছো, বাকশাস যখন ছিল বা নাও ছিল, যখন হচ্ছে হলে একটা ইলেকশন হচ্ছে, ডাকসু ইলেকশন, সো সেখানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট আছে, ছাত্রদলেরও আই গেস ক্যান্ডিডেট ছিল প্রায় প্রত্যেকটা হলে। তো যদি হলে ক্যান্ডিডেটগুলো থাকতে পারে তাহলে হলে কমিটি থাকাটা স্পেসিফিক্যালি প্রবলেমেটিক কেন? আচ্ছা, হল কমিটি থাকা স্পেসিফিক্যালি প্রবলেমেটিক কেন? কারণ হল কমিটি থাকলে আসলে আমি যখন একটা রাজনৈতিক দলের পরিচয় বহন করি তখন আমি
হলের ভেতরে কোনো হচ্ছে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নও করি নাই, হলের ভেতরে মানুষজনকে ডাকিও নাই যে বাবা আয় তোর আমার সংগঠনে আয়, এরকমও বলি নাই। তারপর হচ্ছে মানে আমার মানে হলে হচ্ছে কোনো ডমিনেন্সও ক্রিয়েট করি না রাজনৈতিক দলের হয়ে, বা হলে রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডও করিনি। আমার যা করার ছিল আমি সব আমার মানে হল এরিয়ার বাইরে গিয়ে করতাম। হল এরিয়াতে আমি যখন এসেছি বা হলে যখন আমি এসেছি তখন আমি হলের মানে 10টা শিক্ষার্থী যেমন আমিও হলের একটা ছাত্রী বা হলের থাকার একজন মানে শিক্ষার্থী আর কি। ওইখানে আমি আমার রাজনৈতিক দলের কোনো এজেন্ডা বাস্তবায়ন করিনি, এটা আমি বোল্ডলি বলতে পারবো। তো এখন আসি যে হলে যদি কমিটি থাকে, রাজনৈতিক দলের কমিটি হচ্ছে রাজনৈতিক দলের যেই নেতৃবৃন্দ তারা হলে থাকলে কি সমস্যা, আর হলে কমিটি থাকলে কি সমস্যা। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এর যে এরকম হলে থাকতে পারবে যে তারা হল এরিয়া কোনো পলিটিক্স করছে না, বাট হলের বাইরে গিয়ে ক্যাম্পাস এরিয়া তারা গিয়ে পলিটিক্স করুক, নো ইস্যুস। বাট হলে যখন কমিটি থাকবে তারা কিন্তু ওই ক্যাম্পাস এরিয়ার পলিটিক্সটাকে টেনে বা পলিটিক্যাল কাজকর্মগুলোকে টেনে তারা হলে নিয়ে আসবে। এইটা প্রবলেমেটিক। তখন যে আমার যে গেস্ট রুম কালচার, গণরুম কালচার, আমি 10টা মেয়েকে প্রথমে গিয়ে ইনফ্লুয়েন্স করবো যে আমার দলটা তো ভালো, তুমি আমার দলে আসো। তারপর হচ্ছে আস্তে আস্তে আরও বাইরের যে নতুন ফার্স্ট ইয়ারের মেয়েগুলো আসবে যে বা ছেলেগুলো আসবে যে তুমি তো বাবা থাকতে পারতেছো না, আসো আমি তোমাকে আমার রুমে হচ্ছে থাকার জায়গা দিই। এইভাবে আস্তে আস্তে ওই যে গেস্ট রুম কালচার, গণরুম কালচারগুলো বেড়ে উঠবে। হলে পলিটিক্যাল কমিটি থাকলে এই ঝামেলাটা। আর দ্বিতীয়ত যে কথা সেটা হচ্ছে আমরা যেরকম অভ্যুত্থানের সময় দেখেছি যে চুয়েটে খুব সম্ভবত আমার মানে ভুল হতেও পারে বা নাও হতে পারে, আমি বিশ্ববিদ্যালয়ের নামটা ভুল হতে পারে, কোনো একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মোস্ট প্রবাবলি চুয়েটে হচ্ছে একদম নিষিদ্ধ করা হয়েছে যে ওদের হচ্ছে কর্তৃক ভিসি বা হচ্ছে প্রক্টর কারো একজন কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে যে চুয়েটে কোনো হচ্ছে রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালানো যাবে না। ওটা ক্যাম্পাস কেন্দ্রিক নিষিদ্ধ হয়েছে। আমাদের হলগুলোতে কিন্তু 17 জুলাই সব হলগুলোতে সাইন হয়েছে, ক্যাম্পাসে কিন্তু রাজনীতি নিষিদ্ধ হয় নাই আমাদের। এইটাই হচ্ছে আমাদের ড্রব্যাকটা। যদি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ হতো তাহলে তো সব জায়গায় নিষিদ্ধ থাকতো। এখন কিন্তু ক্যাম্পাসে নিষিদ্ধ হওয়া কি মানে ফিজিবল কিনা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভ থেকে আসলে আমার মনে হয় না যে ওটা ফিজিবল তেমন কিছু। বাট হলগুলোতে যেহেতু নিষিদ্ধ হয়েছে, এই যে আমার 17 জুলাইয়ের যে অঙ্গীকারটা ছিল এই অঙ্গীকারটা আমার রক্ষা করাটা ইম্পর্টেন্ট। হল এরিয়ায় কোনো মানে রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কিছু পরিচালনা করা যাবে না। এটা যদি হয় তাহলে এই যে আমি যে জুলাই অভ্যুত্থান করেছি, আমার সাথে যে আরো যারা জুলাই গণ অভ্যুত্থানে ছিল বা হচ্ছে যারা জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছে শহীদ, বা 15 জুলাই যারা বেসিক্যালি মার খেয়েছে, মানে আমাদের এই 17 জুলাই কনটেক্সটটা তো এসেছে ওই 15 জুলাইয়ের কনটেক্সটটাকে টেনে ধরেই আর কি। তো ওই যে 15 জুলাই আমার ভাই বোনরা মানে মার খেলো, আহত হলো, তারপরে যে এই স্মারকলিপিটা আসলো, রক্তাক্ত এই স্মারকলিপিটার তো কোনো ভ্যালু রাখতেছি না। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যাম্পাস। আমরা যদি মানে এখানে করি যে তোমার জুলাইয়ের এক্সপেরিয়েন্সটা যদি আমরা আরেকটু এলাবোরেটলি শুনি। এক্সপেরিয়েন্স বলতে আমার জুলাইয়ের এক্সপেরিয়েন্সটা বিভিন্ন পর্বে ভাগ করা ছিল। কোন পর্বটা? যেই পর্বটা সবচেয়ে চটকদার, সবচেয়ে রোমাঞ্চকর, মনিটরে যাইতেছিল এরকম। ধরো আমার বলতে হইলে আমি 19 জুলাই বলবো, ঠিক আছে? লাইক মনিটরে যাইতেছি, দেখতেছি পাশে মরে যাইতেছে মানুষ, ধরতেছি ভাই, একটা ভাইব থাকে না ওরকম। মানে এখন মনে একটা ভিডিও গেম ছিল। আমরা লাস্টের দিকে বুঝছো 3-4 তারিখ যখন আমরা বেরোইতাম, তো আমরা রামপুরার দিকে আমরা ছিলাম, তো 3-4 তারিখ বেরোয় তখন পুলিশ আর আমাদের ওরকম অ্যাটাক করেনি। আমরা একটু প্যারা খেয়ে গেছি। আমার মনে আছে একটা ফ্রেন্ডের সাথে রামপুরা ব্রিজের মাঝখানে বসে বলতেছি যে নাই কেন কিছু, একটা টিয়ার শেল নাই, 2-4 রাবার বুলেট নাই, আন্দোলনটা জমতেছে না কি, রাস্তায় সব মানুষ সবাই আন্দোলনকারী, মানে অ্যাট দ্যাট পয়েন্ট রাস্তায় সবাই আন্দোলনকারী ছিল, অনেক মানুষ ছিল, অনেক। সো আন্দোলনটা মজা ছিল ওই টাইমে, মানে মজা বলতেছি এই সেন্সে, মানে নো ডিসরেসপেক্ট টু এনিওয়ান যারা নিজেদের জীবন হারাইছে এবং হচ্ছে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করছে, তাদের প্রতি আমাদের অবশ্যই ডিপ রেসপেক্ট, এবং তারা আসলে রাষ্ট্রের জন্য নিজেকে মানে টোটালি বিসর্জন দিয়ে দিছে। বাট এরপরেও মানে বলতেছে ওই সময়কার সিচুয়েশনটা তখন আমাদের কাছে এরকম হয়ে গেছে যে মানে এইটাই তখন রিয়েলিটি, যে মানুষ মরে যাচ্ছে, হয়ে যাচ্ছে। সো হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ফ্রম ইউর এন্ড? আমার এক্সপিরিয়েন্সটা, আমি আন্দোলনের শুরু থেকে যুক্ত ছিলাম, হল থেকে যে মানে হলের ব্যানার নিয়ে যেতাম আর কি আপুদের সাথে, তারপর হচ্ছে আন্দোলন করতাম। 14 জুলাই রাতে আমরা যখন বের হলাম, আমাদের হল গেট ভাঙা লাগে নাই আর কি, আমাদের হলের হচ্ছে তালা খুলে দিছিল। তো রোকেয়া হলে শুধু তালা ভাঙে খালি বারবার। হ্যাঁ, রোকেয়া হলে তালা ভাঙে। আসলে দুনিয়ার সবচেয়ে অকার্যকর জিনিসের মধ্যে একটা হচ্ছে রোকেয়া হলে তালা। আমরা হল থেকে বের হলাম হলে, তারপর হচ্ছে পরবর্তীতে 15 জুলাই যখন সবাই মার খাচ্ছিল আর কি, তো তখন সামহাও
আমরা হচ্ছে মানে আমি এবং আমার রুমমেট সহ আরো কয়েকজন ছিলাম, আমরা হচ্ছে মানে আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমরা মানে ওই অ্যাটাকের শিকার হইনি। আমরা হলে ঢুকে গেছি আগে হচ্ছে ইয়ে করে। তো হলে ঢুকে তারপর আমি হলে আসার পর দেখতেছি যে আমার অন্য যেই সহযোদ্ধারা ছিল তারা একজন রক্তাক্ত হয়ে আসতেছে। তো তখন আমাদেরকে বলা হয় আর কি, মানে আমাদের যারা হচ্ছে ছিল আর কি, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, হ্যাঁ, যে আমরা মানে সিদ্ধান্ত নেওয়া হয় যে শামসুন্নাহার হলে মানে আমরা যদি কোনো অ্যাটাক হয় আর কি, আমাদেরকে কোনো অ্যাটাক যদি করা হয় বাইরে থেকে, ছাত্রলীগ যদি মানে হলের ভিতরে ঢুকে যায়, কারণ এর আগেও শামসুন্নাহার হলের 2002 সালে হচ্ছে এরকম একটা ঘটনা ছিল যে ছাত্রদল এবং পুলিশ তখন ঢুকেছিল, যে ছাত্রলীগ যদি এখন হল ভেঙে ঢুকে যায় তখন আমরা কি করব, আমরা নিজেদের আত্মরক্ষার জন্য লাঠি বানিয়ে রাখি এবং রাতে হচ্ছে আমরা মশাল মিছিল করবো, ওই জন্য আমরা কিছু লাঠি জড়ো করি। তো আমাদের 3টা বিল্ডিং আছে, তো আমার বিল্ডিং হচ্ছে এক্সটেনশন বিল্ডিং এবং মিড বিল্ডিং এর মাঝামাঝি একটা জায়গায় গাছ ছিল আর কি, গাছের ডাল পড়া ছিল। আমি আর আমার রুমমেট আমরা দুজন হচ্ছে বটি নিয়ে নামছি। তো আমরা হচ্ছে মেয়েরা অনেকে গাছের ডাল কেটে লাঠি বানাচ্ছে, আমরা হচ্ছে বটি টটি নিয়ে গাছের ডাল কেটে লাঠি বানাচ্ছি। তো তখন সেই মোমেন্টটাতে আমাদের যে পলিটিক্যাল ফ্লোরটা ছিল আর কি, আমরা মিড বিল্ডিং এর দোতলাটা হচ্ছে পলিটিক্যাল ফ্লোর, সেখান থেকে কেউ একজন গোপনে ভিডিও করছে। গোপনে ভিডিও করার পর আমাদের ছাত্রলীগের যে সভাপতি ছিল আমাদের হলের, খাদিজা আক্তার উর্মি, তার প্রোফাইলটা থেকে এই ভিডিওটা ছড়ানো হয় এমন ট্যাগলাইন দিয়ে যে আমরা হচ্ছে যারা হচ্ছে এখানে লাঠি বানাচ্ছি তাদের সবার হচ্ছে ভিডিওটা ক্যাপচার করা হয় এবং বলা হয় যে আমরা তাদেরকে হামলা করার জন্য লাঠি বানাচ্ছি, আমরা হামলাকারী সন্ত্রাসী, এরকম ট্যাগ দেওয়া হয় আর কি। তো পরবর্তীতে আমরা আসলাম, এসে টিভি রুমে হচ্ছে লাঠি টাঠি জড়ো করে রাখছি ওইরকম। তো পরবর্তীতে আমরা যখন এই জিনিসটা দেখি আমাদের মানে মাথায় গেছে রক্ত উঠেছে। ওদের আক্রমণ থেকে বাঁচার জন্য বা ওদের আক্রমণ প্রতিহত করার জন্য আমরা একটা প্রি মেজারমেন্ট নিয়েছি, বা আমাদের বাইরে থেকে মেয়েরা মার খেয়ে খেয়ে আসতেছে। আমার অনেক সহযোদ্ধার আমি খোঁজ পর্যন্ত জানি না, আমাদের অনেক সহযোদ্ধারা ছিল, যেমন আমাদের একজন সহযোদ্ধা ছিলেন শান্তি আপু, তো উনি SM হলে আটকা ছিলেন 2 ঘন্টা। তো তার খোঁজ আমরা পাচ্ছিলাম না যে উনি কোথায় কি, পরবর্তীতে আসার পরে জহুয়াল দিয়ে SM হল পর্যন্ত ছিল ওইদিকে। তো আমাদের সহযোদ্ধাদের মানে আমার যারা হচ্ছে যারা আমাদের সাথে আন্দোলনে যেতেন তাদের পাচ্ছি না, আমরা কোনো ট্রেস পাচ্ছি না। তো ওই মোমেন্টে আমাদেরকেই উল্টা ট্যাগ দেওয়া হচ্ছে যে না আমরা নাকি হামলাকারী সন্ত্রাসী। সো এটা আমাদের কাছে মানে হলে থাকার সময় এই এক্সপেরিয়েন্সটা খুবই ছিল। পরে হল ছাড়তে হলো কবে? হল ছেড়েছি আমি 17 জুলাই। পরে এরপরে হচ্ছে কোথায় ছিল? 17 জুলাই হল ছাড়ার পরে আমি মানে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা হল তো কিছুদিন পরে হয়তো খুলে দিবে, আবার আমরা আসবো, এসে আবার আন্দোলন করব। তো ওই রকমই চিন্তা ভাবনা ছিল। আর হল ছাড়ার পরে আমিও হচ্ছে বাসায় চলে যাইনি, আমি ঢাকায় ছিলাম, আমার একজন আত্মীয়ের বাসায় ছিলাম। তো তারা আমাকে খুব টেক কেয়ার করেছে, এটা আমার বলতে হবে। আত্মীয়ের বাসায় ছিলাম। তো আত্মীয়ের বাসায় যাওয়ার পরে পরবর্তীতে আমি চিন্তা করেছি, পরবর্তীতে যখন আমরা দেখছি যে না হল খোলার কোনো নাই, তখন চিন্তা করলাম যে না আমি আমার বাসায় চলে যাব, বাসায় থেকে হচ্ছে আন্দোলন কন্টিনিউ করবো। তখনই কমপ্লিট শাটডাউন দিয়ে দেওয়া হয় পুরো দেশে, এবং আমার হচ্ছে মানে আমার জেলা নরসিংদীতে। আমার যেদিন আমি চিন্তা করলাম যে বাসায় চলে যাব, এর পরের দিনে আমার জেলায় হচ্ছে জেলখানা ভাঙা হয় আর কি, এবং আমার বাসা জেলখানার মোড়েই। তো ওই এলাকাটা তখন খুব বেশি পরিমাণে রিস্কি ছিল, এবং নরসিংদীর সাথে মানে পুরা বাংলাদেশে হচ্ছে ওই বাস আসা যাওয়া বা ওই যোগাযোগটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সো আমার আর তখন ইমিডিয়েটলি বাসায় ফিরে যাওয়া হয়নি। আমি হল ছাড়ার পর 17 জুলাই হচ্ছে আমার আত্মীয়ের বাসায় ছিলাম। এর 1 সপ্তাহ পর আমি আবার বাসায় যাই, তখন আবার গিয়ে আন্দোলন শুরু করি। তো এখানে আন্দোলন যেহেতু সমন্বয়ক হিসেবে তুমি মোটামুটি ছিল? না, আমি সমন্বয়ক ছিলাম না। ছিল না? কোথায় কে বলছে আমি সমন্বয়ক? কিন্তু সবাই সমন্বয়ক হিসেবে ছিল। কেউ আমি কথা বলি না যে আমি সমন্বয়ক। কেউ সমন্বয়ক হিসেবে নামটাম ছিল না সমন্বয়ক? না, এত লম্বা লিস্ট 217 না, সমন্বয়ক লিস্টে আমার নাম ছিল না। আন্দোলনে যেতাম বা আমাকে আন্দোলন পরবর্তী সময়ে কিন্তু তোমাকে ওই জায়গাগুলোতে দেখা গিয়েছে, ধরো যেখানে হচ্ছে এই যে আন্দোলন নেতৃবৃন্দদের আশেপাশে। তার মানে কি আমি আচ্ছা আন্দোলনের নেতৃবৃন্দদের আশেপাশে পরবর্তীতে ওই যে তখন তো অনেকেই ছিল সাথে, যখন হচ্ছে ত্রাণের কাজটা হলো বা এই কাজগুলোতে। তো না, এটাতে থাকা খুবই মানে ভালো জিনিস। ত্রাণের জন্য আমিও কই জানি কুমিল্লা গেছিলাম প্রবাবলি, আর হচ্ছে এমনিতে দৌড়াদৌড়িও আমরা সবাই মোটামুটি ক্যাম্পাসে যাচ্ছিলাম করছি। তো এক্ষেত্রে ত্রাণের যেহেতু তুমি সেন্ট্রাল যে ফান্ডটা বৈষম্য বিরোধীর, সেই ফান্ডের সাথে যেহেতু একটা পার্ট ছিল, তো সেইখানে আমার ছোট কোশ্চেন হচ্ছে যে এই ত্রাণের ফান্ডটা পরবর্তীতে প্রধান উপদেষ্টার ইয়াতে দেওয়া হয়, ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়। কিন্তু মানে যেই জিনিসটা আমার কাছে পার্সোনালি খারাপ লাগে, আমি আশা করি অনেকের কাছেই লাগে, সেটা হচ্ছে যে এইখানে যখন এই ত্রাণ নেওয়াটা শুরু হয় তখন কিন্তু এইখানে একটা গণজোয়ার তৈরি হয়
অ্যান্ড মানুষ কিন্তু তাদের মানুষের আবেগ উচ্ছ্বাস তাদের ইমোশনটা আমরা মানুষের ইমোশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা বাচ্চা এসে তার খেলনা ব্যাংকের সব টাকা দিয়ে যাচ্ছে, এই ইমোশনগুলোকে কিন্তু হোল্ড করাটা খুব ইম্পর্টেন্ট। আমি পার্সোনালি ত্রাণের কাজে যুক্ত ছিলাম আমার ডিপার্টমেন্টের সাথে। সেখানে আমরা একটা ভাবে গিয়েছি এবং আমরা সেখানে আমরা যেটা চেষ্টা করেছি, আমরা যেই সব লোকালে গিয়েছি এরিয়াতে, প্রথম আমরা একটা রেস্কিউ টিম গিয়েছে, সেখানে তারা হচ্ছে বোট নিয়ে গিয়েছিল এবং তারা অনেক রেস্কিউ টিমকেও রেস্কিউ করে যারা আসলে প্রপারলি ইকুইপড না হয়ে গিয়েছিল এরকম অনেককে। এবং পরবর্তীতে আমাদের কয়েকটা ত্রাণ দেওয়া যায় এবং যেখানে হচ্ছে আমরা একদম লিস্ট করে করে ফ্যামিলি বেস দেওয়ার চেষ্টা করি, নট র্যান্ডমলি যে আচ্ছা এই এলাকায় এই মানুষজন, আমরা একটু ব্যাকগ্রাউন্ডের টাইম নেই, ওই এলাকায় আমাদের যেই ফর্মার স্টুডেন্ট বা কারেন্ট স্টুডেন্ট আছে এরকম কেউ থাকে, তাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আমরা জিনিসটা ফর্মালি আগাই। তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যেটা করেছে সেন্ট্রালি, সেটা একটা ব্যাপার হচ্ছে অনেক ম্যাস আকারে, এইটার কোনো এক্সপিরিয়েন্স কারো ছিল না এত ম্যাস আকারে, এত বড় ম্যানেজমেন্টের। এবং আমি ওখান থেকে যতটুকু পেয়েছি আমি বলবো না এখান থেকে কোনো ধরনের টাকা পয়সা এদিক ওদিক খুব বেশি হয়েছে, যদি খুব সামান্য পরিমাণে হয়েও থাকে সেটা এখানে আমি সবার দোষ দিব না। বাট যেই পার্টিকুলার পয়েন্টটায় আমি খুবই হতাশ সেটা হচ্ছে যে এই টাকাগুলো পরবর্তী যখন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়, এটা তো মানুষ এমনিতেও দিতে পারতো, কিন্তু মানুষ তখন কিন্তু একটা ইমার্জেন্সি রেসপন্স চেয়েছিল। এবং তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছিল যে হচ্ছে না আমরা পরবর্তী রিহ্যাবিলিটেশনের কাজে এটা লাগাবো, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু এটা করে নাই। সো এই পার্টটা নিয়ে তোমার মতামত কি, যেহেতু ইউ ওয়ার এ পার্ট অফ দ্যাট এবং খুব সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একটা অংশ ছিল যদি আমি ভুল না করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে যেই হচ্ছে মানুষরা ছিল তাদের সাথে আমি কাজ করতাম, বাট ওই যে সেল দেওয়ার সময় তখন যে বিষয়টা হয়েছিল তখন আমি আবার মানে আমার ফ্যামিলিগত কারণ, মানে আমার ফ্যামিলি থেকে হচ্ছে প্রেশারাইজ করা হয়েছিল যেন আমি পলিটিক্সে না থাকি। তো তখন যেই সময়টাতে সেল দেওয়া হয়, মোস্ট প্রবাবলি অক্টোবরে বা নভেম্বরে কি সেল দেওয়া হয়েছিল, অক্টোবর নভেম্বরের দিকে মোস্ট প্রবাবলি সেল দেওয়া হয় আর কি। তো তখন আমি নিজে থেকে বলি যে আমি হচ্ছে সেল টেলে থাকবো না, আমার হচ্ছে মানে পাবলিকলি হচ্ছে এরকম নাম প্রকাশ করার কোনো দরকার নেই, আমি হচ্ছে পলিটিক্স থেকে আস্তে আস্তে নিজেকে হচ্ছে গুটিয়ে নেওয়ার ট্রাই করছিলাম। And now she is the GS of শামসুন নাহার হল সংসদ। দ্যাটস পলিটিক্স থেকে ভালো গুটাইছো। না মানে কোশ্চেনটা ছিল কিন্তু ত্রাণ নিয়ে কোশ্চেনটা ছিল কিন্তু যে হচ্ছে মানে এই জিনিস যে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে শেষ পর্যন্ত গেল, রিহ্যাবিলিটেশন যে আসলে হইল না। যেমন আসুন্না ফাউন্ডেশন কিন্তু আমরা দেখছি তারা পরবর্তীতে ঘর নির্মাণ থেকে শুরু করে অনেক কিছু করছে। সো এই জায়গাটা কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পারলো না? ওই তখনকার সময় তোমার এক্সপেরিয়েন্সটা কি বলে আসলে? আমার কাছে মনে হয় যে আমার এক্সপেরিয়েন্স, আমি যতদিন হচ্ছে, তুমিও তো বললা যে তুমি হচ্ছে কুমিল্লায় গিয়েছো, ত্রাণ নিয়ে কাজ করেছো, তো আমরা আরো অনেকে ছিলাম, নট অনলি আমি যারা গিয়েছিল তাদের মধ্যে মানে যারা দায়িত্ব পালন করেছিলাম ওইখানে মোস্ট মানে মানুষ আসলে ভলান্টারি গিয়েছিল, আমরা ভলান্টিয়ার হিসেবে ওয়ার্ক করতে গিয়েছিলাম। এবং আমার সাথে আরো অনেক ভলান্টিয়ার ছিল যারা এখন পলিটিক্সে না, মানে আগেও পলিটিক্সে ছিল না, পরবর্তীতেও এখনো পলিটিক্সে নাই, তখন সে কাজ করেছে। তো এবং ক্যাম্পাসের বাইরেও অনেকে এসে কাজ করেছে। আমরা যেই হোপটা নিয়ে গিয়েছিলাম যে না এখন মানে সবাই যে আশাটা নিয়ে এসেছিল যে না বন্যা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের সবাইকে মোকাবেলা করতে হবে, নতুন বাংলাদেশ সবাইকে গড়ে তুলতে হবে, ওই ইমোশনটা তোমাদেরও ছিল? হ্যাঁ, ওই ইমোশনটা অবশ্যই আমাদের ছিল। আর নয়তো ভলান্টিয়ারলি উইদাউট এনিথিং আমাদেরকে হচ্ছে মানে এরকম না যে হচ্ছে আমাদেরকে 3 বেলা খাবার খাওয়ানো হতো বা কিছুই না, আমরা ওখানে জাস্ট হচ্ছে নিজেদের দায়িত্ববোধের জায়গাটা থেকে যেতাম আর কি, দায়িত্ববোধের জায়গা থেকে। সো আমার কাছে মনে হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জায়গাটা আসুন্না ফাউন্ডেশনের মতো অত অর্গানাইজড ওয়েতে করতে পারেনি, তার কারণ তাদের প্রপার প্ল্যানিং এর অভাব ছিল। আর তারপর হচ্ছে তাদের কোনো সেন্ট্রালাইজড কোনো একটা ডিসিশন আসবে এই জায়গাটা ছিল না তখন। তারপর হচ্ছে আরো বলবো যে তাদের এক্সপিরিয়েন্সেরও অবশ্যই অনেক অভাব ছিল, যে মানে যেহেতু আগে এরকম ম্যাসিভলি বন্যা পরিস্থিতি মোকাবেলায় তারা হচ্ছে আগায়নি বা এরকম ম্যাসিভ আকারে কাজ করেনি। তো এই জায়গা থেকে আমি বলবো যে আসুন্না ফাউন্ডেশনের খুবই ওয়েল অর্গানাইজড টিম আছে এবং তাদের প্রপার প্ল্যানিং আছে আগে থেকে, এবং তারা এক্সপিরিয়েন্সড, যে টিম আছে তাদের তারা অনেক এক্সপিরিয়েন্সড এই জিনিসগুলোর ক্ষেত্রে। তো ওই ক্ষেত্রে এই জন্য তারা সুন্দরভাবে করতে পেরেছে আর কি অর্গানাইজড ওয়েতে। আমি বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তখন আমি তাদের সাথে যে কাজ করেছি আমি দেখেছি প্রত্যেকের মধ্যে সদিচ্ছাটা ছিল, বাট এক্সপিরিয়েন্সের অভাবে, প্রপার প্ল্যানিং এর অভাবে আমি বলবো যে এই জিনিসটা আসলে তারা ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতে পারেনি। আর হচ্ছে ধরো এই বৈষম্য বিরোধীর যে রাজনৈতিক পথ চলা, মানে হচ্ছে অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত না করে সেটা জারি রাখা এবং তার পরবর্তী জাতীয় নাগরিক কমিটি করা, তারপরে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ মিলিয়ে নাগরিক পার্টি করা এবং পরবর্তীতে বাকছাস করা, যেটা শুরুতে বলা হয়েছিল নাগরিক কমিটি, নাগরিক পার্টি বা এনসিপির পার্ট না, কিন্তু আমরা দেখছি যে ডাকসু ইলেকশনের আগে থেকে এনসিপির সব পেজ এবং এনসিপির সব নেতারা গণহারে একটা সেম পোস্ট কপি পেস্ট করতেছিল, যেটা বাকশাসের প্যানেলকে প্রমোট করে। তো এবং হচ্ছে অ্যাট লাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও নতুন একটা নেতৃত্ব আসলো, খুব সম্ভবত যারা বাকশাসে জায়গা পায়নি, যাদের নিজেদের পছন্দ মতো, তারা আসলে বৈষম্য বিরোধীতে আবার গেল এবং গিয়ে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করলো।
এই পুরো প্রসেসটাকে তুমি কিভাবে দেখো? কারণ আমি যখন দেখি একটা থার্ড আই লেন্স থেকে, আমার কাছে মনে হয় এটা খুবই প্যাথেটিক। প্যাথেটিক এই কারণে, কারণ জুলাই গণ-অভ্যুত্থান যেটা ছিল, এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ওন করত। এখন একেকজনের নামে অনেক ধরনের কথা। বাট যখন ৫ তারিখ ধরো আমার মনে আছে যে হচ্ছে ৫ তারিখে যখন ১ম এ আর্মি আমাদেরকে বলছে, আমরা তখন আফতাবনগর মোড়ে পুলিশ মোটামুটি অ্যাটাক করতেছিল। অ্যাটাক বলতে লাইভ বুলেট না, টিয়ার শেল আর রাবার বুলেট তখন মারতেছিল। তো ওই সময় আর্মি আমাদেরকে বলছে যে ২ টা পর্যন্ত ওয়েট করতে। ঠিক আছে? সো আমরা অলরেডি বুঝে গেছি আর্মি কিছু একটা ঘোষণা দিবে বা কিছু। ২ টা পর্যন্ত হয়তো ওয়েট করতে বলছে। তো তখন সামহাউ ফোনে কিছুটা নেট কাজ করছে। নেট সকালে আবার বন্ধ ছিল। মাঝখানে একটু কাজ করছে। তখন দেখলাম যে টেলিগ্রাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, এখান থেকে আসিফ মাহমুদ বলতেছে যে কোনো ধরনের আমরা মানব না। কোনো ধরনের সেনা শাসন আমরা মানব না। তো এর মধ্যে তখন ওইখানে একটা আফতাবনগর মোড়ে একটা ভাস্কর্য টাইপের আছে। ওইটার উপরে উঠে চিল্লায় টিল্লায় বলছি মানুষজনকে, না আমি আমি লিডার ছিলাম না তোমার মতো, ঠিক আছে, আন্দোলনে। আমি যাইতাম কোনো মতে চিপায় চাপায়। তোমার একটু সমন্বয়ক লিস্টে নাম ছিল না? না, না, আমার ছিল না। আচ্ছা, আর তাহলে আমি অন্য আমি জনের ক্যাম্পাসের ছিল। ১ম ১৫ দিন আমি আন্দোলনে ছিলামই না। কারণ আমি আচ্ছা। ততক্ষণ দিন পর্যন্ত বেশ ভালোই ব্যস্ত ছিলাম। আর আমার কাছে মনে হইছে যে এই জাস্ট কোটার জন্য আন্দোলনের চাইতে যদি সরকার পতনে তোমরা যাও, আসি আমি। তো যখন দেখছি যে ইট গোজ ভায়োলেন্ট, আমি ১৫ তারিখ ১ম ক্যাম্পাসে আসি। যে না, এটা ইটস গোইং ভায়োলেন্ট। এর আগে মনে হয় ৭ বা ৮ তারিখ একদিন ছিলাম জাস্ট। এর বাইরে যখন দেখছি যে ভায়োলেন্ট হইছে, তখন ওই শহীদুল্লাহ হলে গিয়ে একটু মারামারি করছি। গা গরম করছি আরকি, এটুকুই। বাট ওইখানে গিয়ে কিন্তু তখন আমরা আসিফ মাহমুদকে ব্লাইন্ডলি মানছি। এবং আমি যে যাদেরকে বলছি যে আসিফ মাহমুদ বলছে যে কোনো সেনা শাসন মানা হবে না, এরা কিন্তু মেনে নিচ্ছে যে সেনা শাসন মানা হবে না। অথচ তার ১ মিনিট আগেও স্লোগান চলতেছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তো এই যে তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে মানুষ এই পরিমাণ রেসপেক্ট করতো, এবারে মানতো, এইটা পুরোপুরি ডিসলভ হয়ে গেল। এবং ডিসলভ হয়ে প্রত্যেকে আলাদা, আলাদা একটা জায়গায় গেল। মন্ত্রণালয়ে অনেকে গেল তদবির করতে, অনেকে সচিবালয়ে সকাল বিকাল দৌড়াদৌড়ি করলো। অনেক ধরনের ঘটনা আমরা দেখছি। এবং দেখার ফলে যেটা হয়েছে, মানুষের এই জুলাই নেতৃত্বের উপর থেকে আস্থা উঠে গেছে। এবং যখন মানুষ এসে বলতে পারতেছে যে না ভাই ঠিক আছে, আগেই তাইলে ভালো ছিলাম। তো এই যে পুরো পলিটিক্যাল প্রসেসটা, যেহেতু তুমি আরো ক্লোজলি ছিলা, সরাসরিভাবে না থাকলেও যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে তোমার ওই পরিমাণ ওঠা বসা ছিল, হাউ ডু ইউ সি ইট, যে এই জিনিসটা কেন এইভাবে এত ক্যাটাস্ট্রফিক্যালি জিনিসটা আগালো? এবং এট লাস্ট পয়েন্ট আবার কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অ্যাক্টিভ করতে হইলো নতুন একটা কমিটি দিয়ে? আমার কাছে মনে হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই আ আমাদের হচ্ছে আস্থার জায়গাটা ছিল, বা আমরা সবাই তো তখন মানে সারা বাংলাদেশে যারাই নেমেছে, আমরা সবাই তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের আন্ডারেই নেমেছি। হুম, হুম, হুম। তো আমি অ্যাপলিটিক্যাল হওয়া সত্ত্বেও তখনকার সময়ে আমার হল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আ ওই ওই হচ্ছে এই বৃক্ষ সমাবেশ, শামসুন নাহার হুম, হল, হুম। ওই ব্যানারেই তো আমরা হচ্ছে সবাই যেতাম। সবাই যেত। তো আমার কাছে মনে হয়েছে ৫ই আগস্টের পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসলে ওইটাকে বিলুপ্ত করে দেওয়াটাই বেস্ট ডিসিশন হইতো। আচ্ছা। আর মানে ওইটা হচ্ছে বিলুপ্ত না করার কারণে এই যে পরবর্তীতে যেই ঘটনাগুলা, যে এখানে আরো অনেক, অনেক সংগঠন হচ্ছে এখান থেকে আস্তে, আস্তে উৎপত্তি হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে যে ব্যাপারটা ছিল, এখন তুমি যেটা বললা যে তার যে লেজিটিমেসির জায়গাটা ছিল, মানুষের কাছে সেই লেজিটিমেসির জায়গাটা সে হারিয়েছে। শুধুমাত্র অ বলব না যে হচ্ছে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা কোর ছিলেন বা অ্যাকচুয়াল যারা পার্ট ছিলেন ওদের কারণে। আ ওইখানে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে কিন্তু ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এই সেই তারা হুম, দেখা হুম। গেছে যে অনেক দলের ছিল। সে হয়তোবা মানে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে কোনো একটা পার্ট না, বা সে অন্য একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের পার্ট। কিন্তু সে হুম। চাঁদাবাজি করতে যাচ্ছে। বাট সে পলিটিক্যাল অর্গানাইজেশনের নামটা ব্যবহার না করে সে ব্যবহার করছে যে আমি বৈষম্যবিরোধী ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। আন্দোলনের। হ্যাঁ, তো এই ব্যাপারটা আরকি মানে আমার কাছে মনে হয় যে বিলুপ্ত করে না দেওয়ার ফলে এই যে দেশব্যাপী ম্যাসিভ আকারে যে সকল আসলে অপ্রত্যাশিত ঘটনাগুলা ঘটেছে, এই কারণে আসলে মেইনলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে লেজিটিমেসির জায়গাটা ছিল ওইটা এখন মানে মানুষজনের কাছে নাই আরকি। তুমি যেটা বললা যে আসিফ মাহমুদের নাম শুনলে আগে মানুষ হচ্ছে ঠান্ডা হয়ে যেত। মানে এক হুম, হুম। ইয়েতে মেনে নিত। বাট এখন আসিফ মাহমুদের নাম শুনলে আসলে সেই যে রেসপন্সটা, সেই রেসপন্সটা আসলে পিপল এর মধ্যে আসতেছে না। অনেক অপোজিট রেসপন্স আসে, হ্যাঁ। অনেক। সো আমি বলব যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা তখন বিলুপ্ত করে দিলেই আসলে সবচেয়ে বেটার না খালি বেস্ট ডিসিশন হতো। কিন্তু এখন ধরো এরপরে এনসিপি হওয়ার পরেও যে আবার বৈষম্য বিরোধী একটা নতুন কমিটি হলো হাসান ইনাম এবং রিফাত রশিদ। এটার ব্যাপারে তোমার মতামত কি? মানে এই নামটাকে স্টিল ইউজ করা প্রয়োজন কিনা আদৌ? আমার কাছে মনে হচ্ছে তখন যেহেতু একবারে বিলুপ্ত করে দেয়া হয়নি। দেখো, তখন যদি বৈষম্যবিরোধী ছাত্র হুম, আন্দোলনটা বিলুপ্ত করে দেওয়া হয়তো, তখন গণ অভ্যুত্থানের অন্য যেই স্টেক হোল্ডাররা ছিলেন, যেমন আ আবিদুল ইসলাম খান ভাই, উনিও তো হচ্ছে একটা জায়গায় হচ্ছে লিড দিয়েছেন। হুম, তো হুম। উনিও তখন ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে হচ্ছে মানে সরাসরি সমন্বয়ক পার্ট ছিলেন না, ছিলেন। ওই পার্ট ছিলেন। ওই ব্যানারেই আন্দোলন করেছেন। সারা বা বাংলাদেশে এত, সাবেক এত শিবির রাফি সালমান রিফাত হ্যাঁ, বা হচ্ছে এরা তো আলী আহসান রিফাত জুনায়েদরা তো ভাই, সরাসরি হ্যাঁ। ছিল। যারা পরবর্তীতে আপ বাংলাদেশ হ্যাঁ, তৈরি হ্যাঁ, করে। বাংলাদেশ তৈরি করেছে। তো হুম, আমার কাছে মনে হয় যে ওই যে আমরা একটা ডাইনামিক নেতৃত্ব পেতাম, যা মানে সকলে মিলে
এই জিনিসটা তখন প্রস্ফুটিত থাকতো যে যারা মানে যেই দলেরই হোক না কেন সবাই তাদের দলীয় পরিচয়টা ছেড়ে এসে একটা ব্যানারের নিচে একত্রিত হয়েছে। তো ওই তখন যদি কমিটিটা বিলুপ্ত করে দেওয়া হইতো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করে দেওয়া হইতো, বা এটাকে পরবর্তীতে এক্সটেন্ড যদি না করা হইতো, যা আছে যেভাবে আছে ওইভাবে স্টপ, এইটার নামে অন্য কোনো কার্যক্রম আমরা পরিচালনা করতেছি না, এমন যদি ব্যাপারটা হইতো তাদের ক্ষেত্রে, তো তখন এটা বেটার হইতো আর কি। এখন যেটা হচ্ছে যে এরপরে বিভিন্নজন বিভিন্ন রাজনৈতিক দলে, অবশ্যই এখন আগে হাসিনার আমলে তারা রাজনীতিটা করতে পারতো না, এখন তারা তাদের দলীয় নিজস্ব ব্যানারেই ফিরে গিয়েছে, এখন কয়েকজন আছে। তো যেহেতু আমার কাছে মনে হয় যে তখন কার্যক্রমটা বন্ধ করে নাই, এখনো পর্যন্ত টেনে আনছে, তো হয় তখন বন্ধ করে দিত, আর এখন যেহেতু টেনে আনছে তাই তাদের হচ্ছে, আমার কাছে মনে হয় যে তাদের কাছে মনে হয়েছে যে না, একটা নতুন নেতৃত্ব থাকা উচিত মানে বা এই নেতৃত্ব চালিয়ে নিয়ে যাওয়ার নিয়োগের জন্য। প্রসেসটাও তো মানে ধরো আমরা সবাই কিন্তু নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পার্ট হিসেবে দাবি করছি আন্দোলনের সময়। তো তাহলে এখন যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন একটা শুধুমাত্র নেতৃত্ব নির্বাহী আসে, কমিটির এটা ভোটে আসলে নির্বাচিত হয়েছে। কারা নির্বাচন করলো এটা একটা বড় কোয়েশ্চেন। এবং নির্বাচিত প্রতিনিধির বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসও আছে। সো এই পরিমাণ মানে অভিযোগ নিয়ে যদি কেউ, মানে অভিযোগ আছে, এটা প্রমাণিত নাকি অপ্রমাণিত এটা নিয়ে কিছু হয়েছে কি হয় না সেটা পরের হিসাব, বাট এটা অভিযোগ আছে। এবং যেহেতু ওই নিয়োগ প্রক্রিয়াটা যে কারা আসলে নির্বাচন করছে, নির্বাচনটাকে একদম কোনো ডামি নির্বাচন হয়েছে কিনা এবং সেটার ফলে ইলেক্টেড হয়ে মানে তারা আসলে আলাদাভাবে কি করতে চাইতেছে এবার তো ক্লিয়ার না। যেহেতু তখনকার বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ যারা ছিল বেশিরভাগ এনসিপিতে, কিছু আপ বাংলাদেশ, কিছু বাকশাস, মানে যে নেতৃবৃন্দর নির্দেশে ধরো মানুষজন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান করছে, তাহলে ওরা না থাকলে এই নামটা লেজিটিমেসি হারায় যাওয়াটা খুব বাজে একটা ব্যাপার না? এটা খুব বাজে একটা ব্যাপার। এখন আমার কাছে মনে হয় যেহেতু ওরা তখনই এটাকে বন্ধ করেনি, এতদিন পর্যন্ত জিনিসটা চলে এসেছে, এখন ওরা চিন্তা করছে যে না রিফর্ম করি বা হচ্ছে নতুন নেতৃত্ব দিয়ে আবার একটা লেজিটিমেসি আনার চেষ্টা করি, ওটা হয়তো ওদের চিন্তাধারা। আর লাস্টলি আমরা এই জিনিসটা নিয়ে একটু কথা বলি যে হচ্ছে আমরা জুমা আপুর সাথে কথা বলতেছিলাম এর আগে। তো আপু আমাদেরকে বলল যে আসলে তার এক্সপেরিয়েন্স যে উইথ সাইবার বুলিং এবং হচ্ছে নারী হিসেবে রাজনীতির মাঠে আসার ফলে যে পরিমাণ স্লাট শেমিং হইতে হয় এবং এই ধরনের কন্ডিশন আসলে প্রচুর বাজেভাবে ফেস করতে হয় ফিমেলদের। হোয়াটস ইউর এক্সপেরিয়েন্স অন দিস? আমার এক্সপেরিয়েন্সও আসলে খুবই বাজে। কারণ আমাদের হলে মানে আমি যখন পলিটিক্যাল এন্টিটি ছিলাম না বা ওরকম, তো তখন হচ্ছে ৫ই আগস্টের আগে হচ্ছে আমার আইডিতে যে ধরনের কমেন্ট আসতো, বা ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমার আইডির কমেন্টগুলাতে অনেক পরিবর্তন এসেছে। তো পরবর্তী সময়ে এখন দেখা যায় যে মানে বেশিরভাগই একটা নরমাল পোস্ট দিলাম, একটা জেনারেল পোস্ট দিলাম। তেমন কিছুই না। আমি কোনো দলকে পচাই নাই, কোনো দলের এগেইনস্টে কথা বলি নাই, কারোর পক্ষে কথা বলি নাই। জেনারেল একটা পোস্ট। দেখা গিয়েছে যে আমি একটা মানে আমার স্টার্টআপ নিয়ে আমি একটা পোস্ট দিলাম। ওইটার নিচেও গালির কোনো শেষ নেই, এবং এত পরিমাণে গালি, মানে যেগুলো মুখ দিয়ে প্রকাশ করা যায় না আরকি। ফেক আইডি দিয়ে, এবং কিছু ক্ষেত্রে আমি আইডিগুলার মধ্যে গিয়ে দেখেছি মানে অনেকগুলোই বট আইডি, ফেক আইডি, অনেকগুলো আবার রিয়েল আইডিও আছে। এগুলোর মধ্যে আবার তাদের পোস্ট যে আমি স্ক্রিনশট রেখে দিয়েছি আরকি, যে অমুক জেলা ছাত্র দলের কর্মী, অমুক ওয়ার্ডের ছাত্র লীগের সাবেক কর্মী, এই জিনিসগুলো আছে আরকি। সো আমার হচ্ছে ইনবক্সেও প্রচুর পরিমাণে গালাগালি আসে, থ্রেট আসে। এই জিনিসগুলো আমি অনেক বেশি পরিমাণে ফেস করেছি। তো তারপর হচ্ছে আমাদের হলে একটা যখন ওই যে ছাত্রদলের কমিটিটা প্রকাশিত হইলো, ছাত্রদলের কমিটি নিয়ে আমরা যখন হচ্ছে আন্দোলন করলাম আর মানে এইটা নিয়ে কথাবার্তা বললাম, তো তখন আমাদের হল গ্রুপে আসলে আমরা রাজনৈতিক ক্যাচাল আমরা কেউই হলের কোনো মেয়েরাই আনি না। তো তখন তোমার জানা কথা যে একজন একটি স্বনামধন্য দলের একজন বিশিষ্ট নেত্রী, তিনি আমাদের হল গ্রুপের কথাকে মানে আমি হল গ্রুপে কি বলেছি, আমার স্ক্রিনশটটাকে, আমার কমেন্টের স্ক্রিনশটটাকে উনি বাইরে নিয়ে গেছেন। তার আইডিতে নিয়ে এটা প্রকাশ করেছেন, এবং সবাই ওখানে আমাকে ধরে গুপ্ত শিবির গালাগালি দিচ্ছে। এবং পরবর্তীতে উনি আবার হল গ্রুপে এসে একটা ক্যাচাল শুরু করেন, এবং সেটা হচ্ছে উনি মেয়েদেরকে ট্যাগ দেন, যে মানে উনি একটা মেয়ে হয়ে, আমার এইটাই অবাক লাগে যে উনি আমার হলের একজন মানে সিনিয়র, উনি আমার হলেরই, হ্যাঁ উনি আমার হলের একজন সিনিয়র, তার উপরে যে স্লাট শেমিং এর শিকার আমরা হচ্ছি, সেম স্লাট শেমিং এর শিকার উনি হচ্ছেন। হওয়ার পরও আমাদের হলের মেয়েদেরকে, যারা আমরা ওনার এগেইনস্ট মানে এই হল রাজনীতির এগেইনস্টে কথা বলেছি, সবাইকে ধরে সেবাদাসী ট্যাগ দিয়ে দিচ্ছে। এবং আমার একজন ফ্রেন্ড ছিল যাকে হচ্ছে গুপ্তমণি, সোনামণি, এই টাইপের ট্যাগও দিছে আর কি। তো এই জিনিসগুলো আমার কাছে খুব বেশি পরিমাণে খারাপ লাগে, যে সাধারণ মানুষদের মধ্যে মানে অনেকে তো দিচ্ছেই, বুঝে না বুঝে গালি দিচ্ছে, যারা দায়িত্বশীল জায়গায় আছে তারাও এই গালিগুলো দিচ্ছে। এবং সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হয়, এই জিনিসগুলো নিয়ে যাকেই অ্যাপ্রোচ করি না কেন, আমরা মেয়েরা যেভাবে অ্যাপ্রোচ করা হয় না কেন, খালি বলা হয় যে হ্যাঁ তোমরা এটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলো, যে তোমাদেরকে হচ্ছে খারাপ বলে বা এই করে সেই করে, হ্যাঁ তোমরা হচ্ছে গিয়ে মানে থানায় জিডি করো, বাট হোয়াট নেক্সট?
জিডি করার পরে আসলে কি হচ্ছে আমরা কিছু হয় না, মানে কোনো হচ্ছে এরকম মানে দেখতে পাচ্ছি না, এটা পরিমাণও কমে না, তারপর হচ্ছে জিডি করার পরে ওই অপরাধীটাকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তিও দেওয়া হয় না। এবং আমাদের পাশে মানে এই পলিটিক্যাল এরিনায় আমি বলবো মেয়েরা যারা মানে যেই দলেরই হোক না কেন যারা পলিটিক্স করে তাদেরকে যখন এই স্লাট শেমিং করা হয়, তাদেরকে যখন এই সাইবার বুলিং করা হয়, তাদের পাশে আসলে ছেলেরা থাকে না। কোনো দলের কোনো ছেলেকে আমি আজ পর্যন্ত তেমনভাবে দাঁড়াইতে দেখিনি, এক্সেপ্ট হ্যাঁ এটাও আমি অ্যাপ্রিসিয়েট করি যে শিবির ঝুমাপুর ক্ষেত্রে যখন এই ইয়াগুলো হলো সাইবার বুলিংটা হলো তখন শিবিরের নেতারা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন এটা হ্যাঁ এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি আমি, যে না অ্যাটলিস্ট অন্য কোনো দলের ক্ষেত্রে তো আমরা এর আগে দেখি নাই। আমি নিজে একটা দলের সাথে যুক্ত ছিলাম, তখন আমি বিভিন্ন জনকে বলছি যে ভাই আমাকে তো এমনি এমনি দেখেন, আমাকে এগুলা বলতেছে, আমাকে সেগুলা বলতেছে, তারা কোনো স্টেপ নেয় নাই। এবং অন্য দলের যেমন ছাত্র দল বা অন্য দলগুলোর ক্ষেত্রে আমি দেখি নাই, বাট শিবির এটা দৃষ্টান্ত স্থাপন করছে। তো আমার মনে হয় যে না আসলে ছেলেরা আসলে আমাদের পাশে খুব একটা থাকে না যখন আমরা স্লাট শেমিং এর শিকার হই। সো এটাকে তারাও নর্মাল হিসেবে ধরে নেয় যে না মেয়ে তার মানে সাইবার বুলিং হবে, মানে হ্যারাস্ট হবে। আমাকে এমনও বলা হয়েছে যে তুমি তো হচ্ছে ইয়ে করে রাখো, তুমি তোমার কমেন্ট সেকশন অফ করে রাখো। মানে কমেন্ট সেকশন অফ করা এটা কি কোনো সাস্টেইনেবল সমাধান? আমি আমার কমেন্ট সেকশন কেন অফ করে রাখবো? সে আমাকে বুলি করতেছে, এই কারণে আমার বাধ্য হয়ে আমার কমেন্ট সেকশনটাকে অফ করে রাখতে হয়। ইভেন আমার কিছুদিন আগে ডাকসু নির্বাচনের সময় আর কি বট অ্যাটাক করে আমার আইডিটাকে কিন্তু ডিসেবল করে দেওয়া হয়। পরবর্তীতে আমি একজন সাইবার এক্সপার্টের সহায়তা এবং আব্দুল্লাহিল বাকি ভাই সাহায্য করেছেন, তো সাইবার এক্সপার্টের সহায়তা তখন আমি আমার আইডিটাকে ফেরত আনি আর কি। তো এই যে ডাকসু নির্বাচনের সময় ধরে ধরে মেয়েদের আইডিগুলোকে হচ্ছে ডিসেবল করে দেওয়া, এইগুলো আমি বলবো যে খুব নোংরা একটা পলিটিক্সের অংশ। মানে এইখানে ধরো যখন জেনারেলাইজ হবে, যেহেতু তুমি বলতেছো যে হচ্ছে ছেলেরা এই পরিমাণ দাঁড়ায় না, বাট এই জিনিসটাকে যখন এইভাবে ফ্রেম করা হয় অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাই যে ফিমেলদেরকে, যেটাও এগেইন তুমিই বলছো যে হচ্ছে ফিমেলদেরকে এই ধরনের ট্যাগ দিচ্ছে। তাইলে জিনিসটা যদি আমরা একটু ব্রডার লেন্সে দেখি, একটু পিছন থেকে দেখি, জিনিসটাকে এরকম দাঁড়ায় যে এই যে ট্যাগিংটা, এই যে হচ্ছে বিভিন্ন ধরনের স্লাট শেমিংটা, এইটা ছেলে মেয়ে সবাই মিলে করতেছে। এবং করার পরেও এই জিনিসটাকে একটা পলিটিক্যাল রূপ না দিয়ে, অর্থাৎ মানে কে করতেছে, ছাত্রদল করতেছে নাকি শিবির করতেছে নাকি বাকশাস করতেছে নাকি আওয়ামী লীগ করতেছে, এই পলিটিক্যাল রূপটা না দিয়ে আমরা যখন এটাকে একটা জেন্ডারের রূপ দেই যে না ঠিক আছে এটা ছেলেরা আসতেছে না, বা বট আইডিতে যেগুলো এগুলো তো বেশিরভাগ ছেলে দেখা যাচ্ছে। সো এইরকম কন্ডিশনটা আমরা আসলে মেইন আইডিয়া থেকে ফোকাসটা সরাই ফেলি কিনা, মানে কোন দল বা কোন আইডিয়া কোন আইডিওলজি এই কাজটা করতেছে তার চাইতে আমরা যখন জেন্ডারকে প্রেফার করি তখন হয়তো আমরা জিনিসটা ভুলে যাই যে ধরো ছাত্রদলে যদি একটা বট আইডি হয়, সেটা তো ছাত্রদলের মানে ফিমেলরাও জানে যে এই আইডিটা চলে, ছাত্র শিবিরের বাকশাসের একই কথা, যে যদি একটা প্ল্যাটফর্মের ওর যদি বট আইডি থাকে এবং তারা যদি কন্টিনিউয়াসলি স্লাট শেমিং করে বা এই ধরনের কমেন্টস করে, এইটা ওই দলের মেল ফিমেল সবাই জানে বা তারা জেনেও ওই দলটায় থাকে, তাহলে এই জিনিসটা কি মোর অফ এ পলিটিক্যাল থিং না রাদার দ্যান এ জেন্ডার থিং? না, আমার কাছে পার্সোনালি আমি জানি না এটা হয়তো জেন্ডার মানে পলিটিক্যাল থিং হতে পারে, বাট আমার পার্সপেক্টিভ থেকে এটা একটা জেন্ডার বায়াস থিং। কারণ আমি যখন দেখি মানে বলেছি যে অনেক আইডিগুলাকেই দেখি যে ওরকম যে কোনো একটা পলিটিক্যাল দলের পরিচয়, কিন্তু আবার অনেকেই কিন্তু থাকে যারা হচ্ছে মানে অ্যাপলিটিক্যাল, গ্রামের কোনো একটা ছেলে এসে মফস্বলের কোনো একটা ছেলে XYZ এসে আমার এখানে মন্তব্য করে দিয়ে যাচ্ছে, তার আইডিটা যখন আমি ঘাটি তাকে কোনো পলিটিক্সের সাথে আমি যুক্ত দেখি না, বা একটা টিনেজার ছেলে এসে আমার এখানে বাজে কমেন্ট করতেছে, সে কোনো দলের সাথে যুক্ত না। তো আমার কাছে মনে হয় যে আর এই কমেন্টগুলো আসলে এই জিনিসগুলা এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে বিষয়টা বা সাইবার বুলিংয়ের যে বিষয়টা অনলাইনে, এগুলো হচ্ছে ছেলেদের আইডিতে তো আমরা দেখতে পাই না, শুধু কেন মেয়েদের আইডিগুলোতেই আমরা দেখতে পাই। এটা আমার কাছে পলিটিক্যাল থিংয়ের চেয়ে বেশি একটা জেন্ডার বেসড থিংই। আমি যখন মানে পলিটিক্স করতে যাচ্ছি বা আমি আমার আইডিতে এমন কমেন্টও মানে নিজে পেয়েছি যে না মানে মানে পোশাক পরিচ্ছদ নিয়ে বা এই রকম ব্যাপার স্যাপারগুলো নিয়ে যখন আলোচনা পাই, তো তখন তো এটা আসলে কোনো একটা দলের কোনো একটা আলাদা থিং না, বা আমি সবাই আসলে অ্যাটাক করতেছে, শিবির অ্যাটাক করতেছে, ছাত্রদল অ্যাটাক করতেছে, সবগুলো দলই মেয়েদেরকে অ্যাটাক করতেছে। এক দ্বিতীয় শিবিরের বট আইডিয়া অ্যাটাক করতেছে, ছাত্রদলের বট আইডিয়া অ্যাটাক করতেছে। এক দ্বিতীয় কথা হচ্ছে যারা অ্যাটাক করতেছে সবারই আবার পলিটিক্যাল পরিচয় আছে, এই বিষয়টা কিন্তু সত্য না। আওয়ামী লীগের যারা আছে ওরা হচ্ছে মানে ছাত্রলীগের যারা এখন হচ্ছে পালিয়ে পালিয়ে বেড়ায়, ওরা হচ্ছে ইয়েতে মানে অ্যাটাক করতেছে। তারপর সবার এদের বাইরেও অন্য আরেকটা গ্রুপ যারা আছে, একটা মেজরিটি গ্রুপ অফ পিপলই আছে যারা কোনো কিছু না জেনেই অ্যাটাক করতেছে এবং তারা কোনো দলের সদস্য না, তারা র্যান্ডম একটা বেসিসে তাদের হচ্ছে যেই জেন্ডার বেসড যেই চিন্তাটা বা জেন্ডার বায়াসনেস ওই জায়গা থেকে, বা হচ্ছে আমরা কি বলতে পারবো আমাদের সমাজে যে পুরুষতান্ত্রিক মনোভাব ওই জায়গাটা থেকে তারা কমেন্ট করতেছে। তো এটাকে আমরা পলিটিক্যাল একটা লেন্স দিয়ে আমি দেখতে পারি না, আমি এটাকে আসলে একটা জেন্ডার বায়াসড লেন্সে দেখি।
নারীদেরকে যেহেতু রাজনৈতিক অঙ্গনে টার্গেট করেই আসলে এইভাবে অ্যাটাক করা হয় যাতে নারীরা আরো বেশি মানে আমার কাছে যেটা মনে হয় যে এইটার যদি মানে জেন্ডার লেন্স থেকেই হয় সেটা এরকম যে নারীদেরকে আরো মানে কঠিন করে ফেলা তাদের জন্য রাজনীতি। তাহলে ধরো তোমরা যারা রাজনীতিতে এখন অলরেডি আছো তাদের আসলে এখানে করণীয় কি হইতে পারে? কারণ আমরা দেখছি যে যেটা তোমার কথাও যে অনেক সিনিয়র বর্ষিয়ান রাজনীতিবিদরা, নারী রাজনীতিবিদ তারাও আসলে একই কন্ডিশনকেই প্রমোট করে। তাহলে নারীর জন্য এই সিচুয়েশনটা চেঞ্জ আসলে কিভাবে হবে? যে এখানে মানে আমাদের জন্য পলিটিক্যাল এনভায়রনমেন্ট আরো বেশি ফ্রি হবে। কারণ যে কেউ যদি আমার একটা ফিমেল ফ্রেন্ড এসে আমাকে জিজ্ঞেস করে যে দোস্ত পলিটিক্সে জয়েন করবে, আমি ফার্স্ট বলবো আমার দেখ করলে এই যে এত প্যারা, পাবলিকলি এই ঝামেলা হবে, আমি ওরে বলবো যে ভাই করা দরকার নেই। সো এইটা যে কেউ সাজেশন দিবে, বাপ মা চায় না তাদের ছেলেরা আছে ঠিক আছে একটু যা করে করুক, বাট এক্স্যাক্টলি তাদের মেয়ে কেন পলিটিক্স করবে? সো এই সিচুয়েশনটা হোয়াট ক্যান ইউ চেঞ্জ ফ্রম ইয়োর সাইড একজন পলিটিশিয়ান হিসেবে, শামসুন্নাহার হল সংসদের জিএস হিসেবে? শামসুন্নাহার হল সংসদের জিএস হিসেবে শুধুমাত্র যে মানে নারীদেরকে যেই নিরাপত্তাটা দেওয়ার ব্যাপারটা বা হুম, নারীদের হুম। সেফটির ক্ষেত্রে কাজ করার ব্যাপারটা, এটা যে শুধুমাত্র যারা রাজনীতিতে আসবে ওদের ক্ষেত্রে করব ব্যাপারটা ওরকম না। কিন্তু আমি হচ্ছে আমার ইশতেহারেও রেখেছিলাম যে আম একটা হচ্ছে যারা আইন বিষয়ে অভিজ্ঞ ওদের নিয়ে এবং হুম, হচ্ছে সাইবার বিষয়ে অভিজ্ঞ ওদের নিয়ে সম্মিলিতভাবে একটা টিম থাকবে যারা ওকে। অনলাইনে হচ্ছে মানে এই যে সাইবার বুলিং এইগুলার শিকার কিন্তু অ্যাপলিটিক্যাল মেয়েরাও হচ্ছে। হুম, তো হুম। ওই ক্ষেত্রে তাদেরকে যাতে ওই সহায়তাটা দিতে পারে আরকি। তো এইটাকে যেহেতু আমাদের দেশের কনটেক্সটে এটাকে প্রতিরোধ আমরা করতেই পারতেছি না। সো প্রতিকারের যেই স্টেপটা, ওই স্টেপটা নেয়ার জন্য আমি একটা ইশতেহার দিয়েছি। তো আমার ক্ষেত্রে আমি ওইটা করতে পারি। আর আ আমার নিজের ক্ষেত্রে আমি মানে আমার নিজের জায়গা থেকে যেটা বলব আরকি যে, অন্য রাজনীতিবিদরা যারা আছে তারা এই যে যেরকম হচ্ছে জুমা আপুকে সাইবার বুলিং করার পর তিনি যে প্যানেলে ছিলেন, সেই প্যানেলের অন্যরা তার পাশে এসে দাঁড়িয়েছে এবং অ্যাক্টিভলি ভোকাল হয়েছে। আমি মনে করি যে প্রত্যেকেরই এইভাবে অ্যাক্টিভলি ভোকাল হওয়া উচিত। তাইলে এই জায়গাটা হচ্ছে সাইবার বুলিং আসলে আ আ গ্রামের একজন XYZ সাইবার বুলিং করতেছে, ওইটাকে হয়তো আমি থামাইতে পারব না। ওইটা আমার কমেন্টে এসে আমাকে এখানে বাজে কমেন্ট করতেছে, ওইটা হয়তো আমি প্রতিরোধ করতে পারব না। বাট হ্যাঁ, একজন পলিটিক্যালি কনশাস এবং অন্য দলের নেতৃস্থানীয় একজন মানুষ আমাকে বুলি করতেছে, এই জিনিসটাকে আমি কমাইতে পারবো। আমি যদি আমার ভয়েসটা রেইজ করি, আমার হচ্ছে আশেপাশে থাকা অন্য সবাই যদি ভয়েসটা রেইজ হুম, করে, হুম। তো তখন সে মানে যে আসলে পলিটিক্যালি কনশাস হওয়ার পরে এবং পলিটিক্যাল একজন পারসন হওয়ার পরেও অন্য পলিটিক্যাল আইডেন্টিটি ওয়ালা একজন পারসনকে সাইবার বুলিং করছে, সে তখন হুম। তার নিজের যে ইমেজটা আছে, সেই নিজের ইমেজের খাতিরে হলেও এই সাইবার বুলিংটা করবে না। ওইটা আমরা কমাতে পারবো। তো আমি মানে এটাই এক্সপেক্ট করি এবং আমি আ পাশাপাশি এটাও বলতে চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দলে তাদের যেন আলাদা করে মানে মেয়েদের যারা হচ্ছে সেই রাজনৈতিক দলের মেয়েরা যারা সাইবার বুলিং এর শিকার হবে, হুম। তাদেরকে ওইখান থেকে হচ্ছে হেল্প করার জন্য তাদের মানে আইন বিষয়ে অভিজ্ঞ, সাইবার এক্সপার্ট এবং পাশাপাশি আ মেন্টাল হেলথ মানে হেলথের দিক দিয়ে বা মেন্টালি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সবকিছু সমন্বয়ে একটা টিম থাকবে। যেখানে মেয়েরা হচ্ছে যদি কোনো রাজনৈতিক দলের মেয়েরা যেকোনো রাজনৈতিক দলের হতে পারে যে তারা যদি বুলিং এর শিকার হয় তাদের সেই দল যাতে মানে তাদের দলের এই সাপোর্ট টিমটা থেকে যাতে তারা সাপোর্ট নিতে পারে, এটা আমি এক্সপেক্ট করবো আরকি। মানে কিন্তু এই প্রতিকারের বাইরে আমরা লং রানে চিন্তা করলে কিন্তু আসলে প্রতিকার কাজ করবে না। মানে কতজনকে আর থামাবো? কারণ এটার নাম্বার হিউজ। প্রতিরোধ প্রতিরোধটা আসলে কিভাবে পসিবল? আসলে মানে আমার কাছে মনে হয় যে এই প্রতিকারের স্টেপগুলো আমরা যদি ভালোভাবে নিই তাইলে প্রতিরোধটা পসিবল। কারণ ধরো আমি হচ্ছে সাইবার না বুলিং এর এই শিকার ক্ষেত্রে হইলাম। কিন্তু আমি মানুষ ভয় করবে না। মানে ইস্যুটা হচ্ছে এটা যদি প্রতিকার প্রপারলি হয় যে না ঠিক আছে হুম, যে হুম। একদম ভালো মতো একটা শাস্তি হচ্ছে। একে তো শাস্তিটা এই ম্যাসিভ স্কেলে দেওয়াটা খুব কঠিন। বাট যদি ধরে নিই দিয়ে দিছে, এরপরও কিন্তু ওই মানুষটা কিন্তু চেঞ্জ হইতেছে না আল্টিমেটলি। ও ভয় করতেছে না। মানে ও সুযোগ পাইলে আবার স্টিল কাজটা করবে। যেখানে মানে একটা বট আইডিকে ধরা কিন্তু খুব ডিফিকাল্ট। সো ও বট আইডিতে কিন্তু স্টিল কাজটা করবে। তাইলে ওভারঅল আ মানে এই চেঞ্জটা সোশ্যালি আমাদের যে পলিটিক্যাল পারসনদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, এই পরিবর্তনটা কিভাবে আনা যাইতে পারে? ওই সবাই যেই বুলি আওড়ায় যে আমাদের হচ্ছে রাজনৈতিকভাবে মানে আমাদের হচ্ছে পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। মানে এটা সবাই বলে মানে আরকি। এটা এটা কি আদৌ আমি পসিবল বা নিজেও এটা হবে নিজেও কোনদিন? হচ্ছে মানে অনেক জায়গায় শুনেছি। বাট হুম, আমি এটা সরাসরি এখনো পর্যন্ত কোনো জায়গায় সরাসরি এই জিনিসটার হচ্ছে ডিফেন্ড করি নাই যে না এটা আসলে পসিবল না। বাট আজকে তোমার পডকাস্টে বসে আমি আচ্ছা। বলতেছি, আমার কাছে মনে হয় যে আসলে এই যে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করাটা, এটা হুম। আসলে মানে যতই আমরা বলতে পারি যে আমরা এডুকেশন দিলাম, প্রপার এডুকেশন দিলাম, প্রপারলি তাকে ইয়ে করলাম। আমার কাছে মনে হয় না যে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা আ প্রতিরোধটা দৃষ্টিভঙ্গির মানে এই প্রতিরোধ করার জন্যই তো তুমি বলতেছো যে না দৃষ্টিভঙ্গির পরিবর্তন হুম, করলে হুম। প্রতিরোধটা হবে। প্রতিরোধ আর হবে। কোনো প্রতিরোধের ওয়ে তো নাই। বাট এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা আমার কাছে মনে হয় না আজ থেকে ৫ বছর পরে গিয়েও সম্ভব। যেই আসলে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গিই থাকবে। আমার কাছে মনে হয় হ্যাঁ, হয়তো কিছু কমতে পারে, যে সাইবার বুলিং কিছু কমতে পারে বা কিছু বাড়তেও পারে। আমার কাছে মনে হয় না যে মানে আমরা
আমাদের দেশের মানুষের দৃষ্টিভঙ্গি আগামী 5 বছরের মধ্যেও মানে মেয়েরা পলিটিক্স করতেছে এই দৃষ্টিভঙ্গিটা মানে তাদের নারী পলিটিশিয়ানদের প্রতি যে দৃষ্টিভঙ্গি আগামী 5 বছরের মধ্যে এই দৃষ্টিভঙ্গির কোনো চেঞ্জ আসবে বলে আমি মনে করি না। আচ্ছা, আমরা রাজনীতি থেকে একটু বেরো, অনেকক্ষণ রাজনীতির কথা বলছি, আমরা শেষ করার আগে অনেক পলিটিক্স করে ফেলছি, ঠিক আছে, অনেক রাজনীতি করে ফেলছি। তো এই পার্টটা আমরা আসি যে হচ্ছে ইউ আর ডুইং সো মাচ থিংস, ঠিক আছে, শামসুন্নাহার হলের জিএস, একটা স্টার্ট আপ চলতেছে, এক জায়গায় জব করতেছো আই গেস। সো এগুলোর বাইরে মানে পার্সোনাল লাইফ ব্যালেন্স হাউ ডু ইউ ম্যানেজ, কেমনে? মানে শামসুন্নাহার হলের জিএস মানেই তো মানে এখানে আমি যারা দেখি, যাদেরকে পলিটিক্স করতে দেখি, আমি যাদেরকে দেখি, ধরো আমার হলের জিএস খালেদ, আমার ব্যাচমেট। সো আমি ওরা দেখি যে সারাদিনও হলের বিভিন্ন কাজকর্মে ওর চলে যায়, ঠিক আছে, সকাল বিকাল এই হলের এই সমস্যা ওই সমস্যা। মানুষজন কেন জানি মনে করে হলের প্রতিনিধিরা হচ্ছে আমাদের বাপ মা হলে, ঠিক আছে, যা কিছুই হবে ওদের কাছে একটু যাইতে হবে, গিয়ে একটু প্যারা দিতে হবে। সো এইটার বাইরে এই স্টার্ট আপ, জব অ্যান্ড পার্সোনাল লাইফ ম্যানেজ করা পড়ালেখা করো? না, পড়ালেখা করি না, আল্লাহ তাআলা ভালো রেজাল্ট দিয়ে দেয়। রাজনীতিবিদরা তো পড়াশোনা করে না, রাজনীতিবিদরা 10 বছর 15 বছর। এটা আসলে একটা মিথ। আচ্ছা, ওকে। এখন হচ্ছে ব্যাপারটা যেটা কিভাবে সামলাই যদি এটা বলতে হয়, এটা আসলে পুরাটাই আল্লাহ তাআলার বিশেষ রহমত যে আমার সবকিছু কিভাবে যেন মানে বলবো না যে সবকিছু ম্যানেজ হয়ে যায়, বাট কিভাবে যেন এই যে একটা 19 একটা 20 সবকিছু মিলে মানে একদম সুন্দর হয়ে যায় আর কি, সুন্দর মিলছিল হয়ে যায়। আর আমি যেটা বলবো যে আমাকে এই কোয়েশ্চেনটা আরো অনেকে জিজ্ঞেস করেছে, ইভেন একজন পলিটিশিয়ানই আমাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আমিও তো পলিটিক্স করি কিন্তু আমি তো এইভাবে সবকিছুর দিকে সময় দিতে পারতেছি না, তোমার কি মানে সারা দিনের সময় কি আসলে তোমার 48 ঘন্টা বা 30 ঘন্টা ওইরকম নাকি? ব্যাপার হচ্ছে যে আমি অনেকগুলো থিংসে যেহেতু ইনভলভড আছি, আমি চেষ্টা করি যে যেই কাজটা যখন করি ওইটাতে আমার সর্বোচ্চ মনোযোগটুকু দেওয়ার। যেমন তোমার পডকাস্টে এসে বসেছি, তোমার সাথে কিন্তু তোমার মোবাইল ফোনটা আছে, আমি আমার মোবাইল ফোনটা আনি নাই, মোবাইল ফোনটা রেখে আসছি। তো কারণ আমি এখানে পডকাস্টে বসছি, মোবাইল ফোন সাথে থাকলে হয়তো কেউ কল দিবে, আমি ডিস্ট্রাক্টেড হব। তো যেই কাজে আমি জানি যে আমি পলিটিক্সে 100% টাইম দিতে পারবো না, আমার পড়াশোনায় 100% টাইম দিতে পারবো না, সো যেই কাজটা যতক্ষণই করি ওই কাজটা অতটুকু আমার ফুল কনসেন্ট্রেশন ওইখানে দেওয়ার ট্রাই করি। এবং পাশাপাশি হচ্ছে আমি আমার সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যে আল্লাহ, আমি হচ্ছে এখানে তো 5 ঘন্টা সময় দেওয়া উচিত আমার, বাট আমি তো দিতে পারতেছি না, 2 ঘন্টা সময়ে যাতে আমি সর্বোচ্চ একটা ফলাফল নিয়ে আসতে পারি, হ্যাঁ, আউটকাম যেন আনতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও, আমাকে বারাকা বাড়ায় দাও। তো সামহাও আল্লাহ তাআলা ওই বারাকাটা দিচ্ছেন আমাকে, এই জন্যই এটা মেইনটেইন করা পসিবল হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গুপ্ত শিবির প্রমাণিত। আবার শুরুতে বলা যায় আমি শিবির না, এটা ক্লারিফাই করে দিছি। এখন ব্যাপারটা হচ্ছে এটা ধরো প্রত্যেক ভাগে ভাগে রিল যাবে, তো সো ধরো রিল একটা যাবে, শিবির একটা যাবে। আচ্ছা, এই যে ট্যাগিং করতেছে, আমি আল্লাহ তাআলার নাম নিছি, মানে আমি আমার সৃষ্টিকর্তার নাম নিতে পারবো না, আমারে হচ্ছে ট্যাগিং করে বসে আছে। না, এইটা তো এই যে আমি কিছু করি, আমি জাস্ট এখানে আসছি, আমি জাস্ট এখানে। না না, অবশ্যই আলহামদুলিল্লাহ, ইটস গ্রেট। আসলেই মানে এই টাইম ম্যানেজমেন্টটা ডিফিকাল্ট। আমি নিজে আমার কাছে মনে হয় যে না, আমি দুইটা কারণে হয়। এক, আমি ফুল কনসেন্ট্রেশন যখন যেটা করি সেখানে ফুল কনসেন্ট্রেশন দিই, কোনো ডিস্ট্রাক্টেড হওয়ার জিনিসপাতি আশেপাশে রাখি না। না, এটা আসলে ডিফিকাল্ট, আমি পারি না, একটু পর রিল দেখি আর কিছু, আই ডোন্ট নো। আর এটা আমার খুব দরকার, লাস্টলি আর হোয়াট আই উড সে যে হোয়াটস ইয়োর সাজেশন টু পিপল যারা হচ্ছে পরের ডাকসু ইলেকশন করতে চায়, যে কম্পারেটিভলি অ্যাপলিটিক্যাল, স্পেসিফিক্যালি ফিমেল হলে যারা আছে, অ্যান্ড তারা চায় যে ঠিক আছে দে ওয়ান্ট টু মেক সাম চেঞ্জেস, তাদের হয়তো কিছু আইডিয়া আছে, কিছু আইডিয়া নাই, বাট দে আর অ্যাফ্রেড টু কাম আপ, তাদের প্রতি তোমার কি মেসেজ থাকবে যে ভাই দরকার নাই? আচ্ছা, নেক্সট ডাকসু ইলেকশন যারা করতে চায়, বিশেষ করে ফিমেল পার্টিসিপেন্টরা যারা আছে, যারা ডাকসুতে প্রতিনিধি হতে চায় আর কি, শিক্ষার্থীদের প্রতিনিধি, আমি প্রথমে বলবো যে এই চিন্তাটাই করেন যে শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার চিন্তা করেন, কখনো চিন্তা করেন না যে আমি হচ্ছে একজন নেতা হব বা নেত্রী হব। এই চিন্তা থেকে বাইরে এসে শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেন। শুধু মুখে মুখেই নাই, এই কনসেপ্টটা যখন আপনি আপনার মাথায় সেট করবেন তখন আপনি শিক্ষার্থীদের সাথে আরও বেশি করে মিশতে পারবেন, তাদের প্রবলেমগুলো খুব কাছ থেকে দেখতে পারবেন। তো প্রথমেই হচ্ছে মানে যখন ডাকসু ইলেকশন আসবে আমি বলবো যে এর আগে আপনারা কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করে রাখেন। যেমন আমি আমার হলে এই সুযোগটা পেয়েছিলাম, হল প্রতিনিধি হওয়ার সুবাদে হলের সমস্যাগুলো নিয়ে মেয়েদের কাছে রিচ করতে পেরেছিলাম এবং মেয়েদের হলের যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করার সুযোগ পেয়েছিলাম। তো এরকম প্রবলেমগুলো আইডেন্টিফাই করেন। যদি হচ্ছে আপনি হলে থাকেন তাইলে অবশ্যই আপনার লেন্স থেকে তো আইডেন্টিফাই করতে পারবেন আপনি নিজে যে প্রবলেমগুলো ফেস করতেছেন, ওই প্রবলেমগুলো হচ্ছে আপনি সলভ করার জন্য স্টেপ নেন। এবং যদি হলে না থাকেন তাইলে জানার চেষ্টা করেন যে হলে যারা থাকে তাদের কি সমস্যা, এবং হলে যারা হচ্ছে মানে এবার কিন্তু অনাবাসিক ভোট একটা বড় ম্যাটার মানে একটা বড় হচ্ছে মেজর ছিল, কারণ আমার হলে 4096 জন ভোটার ছিল, যার মধ্যে 1500 জন আবাসিক এবং 2500 জন হচ্ছে অনাবাসিক। সো এই অনাবাসিকদের কাছে রিচ করার জন্য আমি বলবো যে আমার লাস্ট
মোমেন্টটাতে খুব প্যারা হয়ে গিয়েছিল, আমি হায়েস্ট সর্বসাকুল্যে 500 অনাবাসিক মেয়েকে রিচ করতে পেরেছি। কিন্তু ভোটের দিন আমি দেখলাম যে যেহেতু হচ্ছে আমাদের বিভিন্ন রুটগুলোতে বাস চলছিল, বাস ভর্তি করে অনাবাসিকরা উচ্ছ্বসিত হয়ে ভোট দিতে আসছে, যেটা আমরা অনাবাসিকদের অংশগ্রহণটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এত ম্যাসিভ আকারে এক্সপেক্ট করিনি। সো আমি বলবো যে এই অনাবাসিক যারা আছে তাদের ভোটের আগে তাদের দিকে হচ্ছে নজর দিবেন, তাদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেদিকে, এবং ভোটের প্রচারণার সময় যখন আপনার প্রচারণার সময়টা থাকবে তখন তাদেরকে সুন্দর করে হচ্ছে মানে কিভাবে রিচ করা যায় এটার একটা ফ্রেমওয়ার্ক সেট করবেন আর কি আপনি। যেমন আমি বাস লাস্ট দিন বাসের ইয়েগুলোতে আমরা হচ্ছে প্যানেলের যারা ছিলাম আমরা তাদের কাছে গিয়ে রিচ করেছিলাম, যে বাসগুলোতে গিয়ে গিয়ে অনাবাসিক মেয়েদেরকে অ্যাপ্রোচ করেছিলাম। তো এটা বলবো যে আমাদের যেহেতু একদম লাস্ট মোমেন্টে করা হয়েছে, এটা যদি আমরা আরো আগে থেকে করতে পারতাম তাইলে হয়তো এই জিনিসটা আরো ভালো হতো। তো মেয়েদের হল থেকে যারা দাঁড়াবেন তারা অনাবাসিকদের ভোটগুলো ক্যাটার করার ক্ষেত্রে একটু মনোযোগ দিতে পারে, এবং সর্বোপরি আপনি হচ্ছে চিন্তা করেন যে ডাকসুটা জাস্ট আপনার 1 বছরের একটা দায়িত্ব। এই হচ্ছে দায়িত্বটা আপনি কিভাবে ঠিকঠাক মতো মানে পালন করতে পারবেন 1 বছরের মধ্যে, এবং ইশতেহারের মধ্যে এমন কোনো বিষয় রাখবেন না যেটা আপনার 1 বছরের ভেতরে করা সম্ভব হবে না আর কি। সো বাস্তবসম্মত কিছু ইশতেহার দেন, হলের স্টুডেন্ট যারা আছে, হলের বাইরের অনাবাসিক যারা আছে তাদেরকে নিয়ে কাজ করেন, তাদের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেন। আগামী ডাকসু ইলেকশন করবা? আমার আসলে সত্যি কথা বলতে এখনো সেটা নিয়ে ছোট অ্যানসার, ডাকসু ইলেকশন করবা কিনা নেক্সট অ্যানসার, নেক্সট ইলেকশন। আচ্ছা বলি যে এখন যদি বলা যায় যে করব না, পরে যদি আবার করি তারপরের পডকাস্টটা তো আবার না না আর তোমাকে আরেকদিন ডাকবো এটা ভাবা তো দরকার নাই, ঠিক আছে? আমরা হচ্ছে মানে পরের ডাকসু ইলেকশন যদি করি তাইলে রাখবো না? না না, পরের ডাকসু ইলেকশনের সময় এই ক্লিপটা রাখবো, আমরা তো সব ক্লিপ রেখে দিচ্ছি জমায় রাখছি। না এটার কোনো ছোট অ্যানসার না, এটা বড় অ্যানসার। যদি অ্যানসার শুনতে চাও বড় অ্যানসার শুনতে বলো। আচ্ছা সমস্যা না। আগামী ডাকসু ইলেকশন এখনো পর্যন্ত আমি করব কিনা সেটা সিদ্ধান্ত নিইনি, কারণ আমার কাছে মনে হয়েছে আমার হলের জিএস এটা আমার দায়িত্ব। সো আমি যে ইশতেহারগুলো দিয়েছি এবং আমার হলের যে সকল সমস্যাগুলা অন্য শিক্ষার্থীরা এবং একজন শিক্ষার্থী হিসেবে আমি যেগুলো ফেস করি সেগুলো আমি ফুলফিল করার চেষ্টা করব এইবারই। আমি এখনই এই ডিসিশনটা নিচ্ছি না যে নেক্সট ডাকসু করবো কি করবো না। দেখা গেল যে আমি এই ডিসিশনটা নিয়ে নিলাম যে না আমি নেক্সট বারও ডাকসু করতেছি, তো তো মানে একটা বড় ব্যাপার আছে, মেজর ব্যাপার, যে আগামীতে ডাকসু হবে কি হবে না সেটার নিশ্চয়তা নাই। জাতীয় নির্বাচন যদি হয়ে যায়, এই ডাকসু হচ্ছে এই ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে আগে, সো নেক্সট ডাকসু হবে কিনা সেটা নিয়ে একটা বড় হচ্ছে একটা কনফিউশন আছে। নেক্সট ডাকসু না হতে পারে, জাতীয় নির্বাচন যদি হয় তারপর নেক্সট ডাকসু হবে না, এই সম্ভাবনাটাই হয়তো বেশি। তো যাই হোক, আমি যদি আমার কাছে মনে হয় যে আমি এখনই যদি ডিসিশনটা নিয়ে নেই যে আগামীতে আমি ডাকসু করতেছি, তো তখন হয়তো আমার এই যে হলের কাজ করার যে আমার এখন গতিটা আছে এই গতিটা হয়তো কমে যাবে। আমার কাছে হয়তো মনে হবে যে না আমি তো আরো 1 বছর সময় পাবো, তখন আমার ইশতেহারে যে বিষয়গুলো আমি এখন কমপ্লিট করতে পারবো না ওগুলো পরে কমপ্লিট করবো। সো এখনই আমি কোনো ডিসিশন নিচ্ছি না যে আগামীতে আমি ডাকসু করবো কি করবো না। আমি আপাতত আমার যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করি। হইতে পারে যে 6-7 মাস পরে আমি একটা ডিসিশনে আসতে পারি যে আমি ডাকসু করবো কি করবো না। ইউ আর ভেরি ব্যাড এট র‍্যাপিড ফায়ার। তোমার কখনো কফি উইথ কারণে যাওয়া উচিত না। এইজন্য ওকে নেয়ও না। আমার আসলে ওই র‍্যাপিড ফায়ার রাউন্ড হয় না আসলে। হ্যাঁ না তো দিতে পারলাম না অ্যানসার যে করবা কি করবে না। আচ্ছা, তো আমরা এপিসোড শেষ করবো এখানে। আমরা অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো। আমার সাথে এমনও আমার প্রায় কথা হয়, সো নাথিং নিউ। বাট আমার কাছে মনে হয় যে মমো কুড বি রোল মডেল ফর দোজ যারা আসলে যে কোনো ধরনের রাজনৈতিক দলের বাইরে গিয়ে একদম স্বতন্ত্রভাবে তারা আসলে চেষ্টা করতেছে যে শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার বা একটা রাজনীতি তৈরি করার। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওর হলে ও যে পরিমাণ রেসপন্স পেয়েছে, যেটা আমরা বলছিলাম যে ইনসেইন অ্যামাউন্ট অফ ভোট পার্সেন্টেজের ক্ষেত্রে ও পেয়ে হচ্ছে জিএস নির্বাচিত হয়েছে, যেটা ওর হলেরও অন্য কোনো পদে জয়ী কেউ পায় নাই। সো তার মানে হচ্ছে এইটা মানে কোনো রাজনৈতিক দলের সরাসরি সমর্থন ছাড়াও বা কোনো বড় দলের রাজনৈতিক সমর্থন ছাড়াও এটা কিন্তু পসিবল, যদি আমরা আসলে এই পলিটিক্সটা গ্রো করতে চাই নিজের জায়গা থেকে এবং পলিটিক্সটা নিজের জন্য করতে চাই। স্পেশালি ফিমেলরা যেহেতু এই ক্ষেত্রে অনেক পিছিয়ে এখনও আমরা আছি আমাদের পরিবেশের কারণে, আমরা আসলে ফিমেলদেরকে ওই পলিটিক্যাল স্ফিয়ারটা দিতে পারি না যেখানে তারা কমফোর্টেবল ফিল করবে। আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে আমরা আরও কাজ করতে পারি এবং যারা সামনে আসতে চায় এবং যারা সামনে এই এনভায়রনমেন্টটা বিল্ড করতে চায় তাদের জন্য একটা বড় সুযোগ পরবর্তী ডাকসু হতে পারে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে জুলাইয়ের পরে রাজনীতি আজীবনের জন্য পরিবর্তন হয়ে গেছে। জুলাইয়ের পরে পলিটিক্স যা হবে মানে সেটা সাম্যের পলিটিক্স হবে, সেটা সত্যের পলিটিক্স হবে। জুলাইয়ের পরে কোনো আজে বাজে পলিটিক্সের জায়গা বাংলাদেশে নাই, কারণ মানুষ কিন্তু যেই খারাপ কাজ করতেছে তাকে প্রতিরোধ করতেছে কন্টিনিউয়াসলি। বিএনপি করলে ওকেও প্রতিরোধ করতেছে, জামাত করলে ওকেও প্রতিরোধ করতেছে। সো এইটা হবার কোনো জায়গা নাই যে পলিটিক্স আর ভালো মানুষের জন্য নাই। এখনই ভালো মানুষদের আমাদের পলিটিক্স আসার টাইম। সো আমি আশা করবো সবাই এনজয় করছেন এবং যদি কারো কোনো জিজ্ঞেস থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন অ্যান্ড অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আই গেস আজকে মমো অনেক ভালো ভালো কথা বলছে, আমাদের ভালো আড্ডা হয়েছে অ্যান্ড আমরা পরের এপিসোড আবার ফিরে আসবো অন্য কাউকে নিয়ে। সো টিল দেন স্টে উইথ আস। থ্যাংক ইউ।